আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প ইচ্ছেরা আজ মেলেছে ডানা। গল্পটি লিখেছেন লেখিকা চম্পা চক্রবর্তী। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে সার্থক, এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে অয়ন্তিকা। সিজন 3, এপিসোড 3। রাগিনী ব্রেন বেকার ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টরের কেবিনে ঢোকার আগে লিওন এসে ওকে আটকে দেয়। রাগিনী ওর কাছে অপরিচিত ব্যক্তিটিকে বিশ্বাস করে লিওনের পিছনে পিছনে ইনস্টিটিউটের বাইরে এসে দাঁড়ায়। আচ্ছা, আমাকে ডিনের সঙ্গে দেখা করবেন বলে আপনি এই ইনস্টিটিউটের বাইরে আমাকে নিয়ে এলেন। এখানে ডিন কোথায়? তোমার দরকারটা এই ইনস্টিটিউটের ডিনের সঙ্গে নয়। লিওন রাগিনীকে নিজের পরিচয় না দিয়েই স্বাভাবিক স্বরে ওর প্রশ্নের উত্তর দেয়। তোমার প্রয়োজন প্রফেসর বিতান সেনকে, আর স্যার এখানে থাকেন না। বিতানের নাম শুনেই রাগিনী হতাশায় আচ্ছন্ন হয়ে পড়ে। কিন্তু পর মুহূর্তেই তার মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ খেলে ওঠে। আপনি আপনি বিতান সেনকে চেনেন? প্লিজ প্লিজ আমাকে তাড়াতাড়ি ওনার কাছে নিয়ে চলুন। আমি খুব সমস্যার মধ্যে পড়েছি। আসলে আমার পরিচিত সব কিছু। রাগিনী খুব বিচলিত হয়ে ওঠে। লিওন নিজের ঠোঁটে আঙুল ঠেকিয়ে ওকে চুপ হতে বলে। কি হলো? প্লিজ তুমি শান্ত হও। তোমাকে নিয়ে যাব বলেই আমি এখানে এসেছি। এসো আমার সঙ্গে। রাগিনী আর কোনো প্রশ্ন না করেই লিওনের সঙ্গে এগোতে থাকে। হঠাৎই ও নিখিলকে দেখতে পেয়ে থমকে দাঁড়ায়। কাকাকে দেখে আনন্দে এতটাই বিহ্বল হয়ে পড়ে যে ও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারে না। দিশেহারা হয়ে এলোমেলোভাবে রাগিনী নিখিলের দিকে ছুটে চলেছে। লিওনের দৃষ্টি কয়েক সেকেন্ডের জন্য নিখিলের ওপর স্থির হয়ে যায়। পর মুহূর্তেই ও সম্বিত ফিরে পায়। ছুটে গিয়ে রাগিনীর হাতটা শক্ত করে চেপে ধরে। প্লিজ তুমি নিখিলের কাছে যেও না। হোয়াট? রাগিনী কটমট করে লিওনের দিকে তাকায়। কিন্তু লিওন রাগিনীকে বোঝানোর চেষ্টা করে, ও ভালো মানুষ নয়। প্লিজ তুমি যেও না। ও তাই? নিখিল খারাপ মানুষ, তাই তো? রাগিনীর চোয়াল শক্ত হয়ে ওঠে। আপনি জানেন আপনি কার সামনে কার বিরুদ্ধে কথা বলছেন? জানি, তবে তুমি জানো না আমি কে। এই লিসেন, আপনি কে সেটা আমার জানার দরকার নেই। আপনার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কোন সাহসে আপনি আমার হাত ধরেছেন? আপনাকে তো আমি লিওন হানোভ, প্রফেসর জোনালের ভাইপো। রাগিনী প্রচন্ড রেগে কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই লিওন ওর সামনে হাত জোড় করে ওঠে। প্লিজ প্লিজ রাগিনী, আমার কথা বিশ্বাস করো। আমি লিওন, আমার প্লাস্টিক সার্জারি হয়েছে। তুমি জানো না এখানে কি কি হয়েছে। নিখিল তোমার আপন হলেও ও এখন ব্রেন বেকারের লোক। ব্রেন বেকারকে তুমি চেনো না, ও প্রচন্ড হিংস্র। তোমাকে সব বলবো বলেই আমি এখানে এসেছি। প্লিজ তুমি আমার কথা। রাগিনী ওর কথা এক ফোঁটাও বিশ্বাস করে না। ও চিৎকার করতেই যাবে, কিন্তু এমন সময় লিওন ওর মুখটা চেপে ধরে। নো নো নো, আমি তোমাকে নিখিলের কাছে যেতে দেব না। ওর কাছে গেলে তোমার বিপদ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে বিশ্বাস করতে হবে না, কিন্তু তুমি বিতান সেনকে বিশ্বাস করো তো? করো তো? স্যার তোমার জন্য ভীষণ চিন্তিত। একবার জাস্ট। রাগিনী মুখ বন্ধ অবস্থায় আওয়াজ করতে থাকে। লিওনের হাতটা ওর মুখ থেকে একটু সরে যেতেও লিওনের হাতের তালুতে জোরে কামড় বসায়। লিওনের কণ্ঠস্বর এই মুহূর্তে অত্যন্ত উদ্বিগ্ন ও করুণ। আচ্ছা তুমি 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 আগে স্যারের সঙ্গে দেখা করো, তারপরে নিখিলের কাছে যে। ওকে? নিখিল তো এখানেই রয়েছে। তোমাকে 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 নিখিলের কাছে আমি নিজে স্যারের সঙ্গে তোমার দেখা হয়ে গেলে নিখিলের কাছে আমি নিজে দিয়ে যাব। ওহো প্লিজ রাগিনী, একটু বোঝার চেষ্টা করো। লিওনের হাতে রক্ত দেখে
রাগিনী এবার একটু চুপ করে যায়। Oh, it's hurting. আপনি প্লিজ প্লিজ একবার স্যারের সঙ্গে দেখা করো, তারপর না হয়। কিন্তু আপনি এসব কি কথা বলছেন? নিখিল আমার কাকা, আর আপনি। প্লিজ প্লিজ, এখানে বেশিক্ষণ থাকলে আমাদের বিপদ হবে। স্যার তোমার জন্য অপেক্ষা করছেন, ওনার কাছ থেকে তুমি সবটা শুনবে। নিখিলকে দেখার জন্য রাগিনী পিছন ফেরে, কিন্তু ওখানে আর নিখিলকে দেখতে পায় না। ও আশেপাশে চোখ ঘুরিয়ে ওর কাকাকে খোঁজার ব্যাকুল চেষ্টা করে। নিখিল, নিখিল কোথায় গেল? কোথায় গেল নিখিল? নিখিল কোথায়? ভগবান, আমি আবার ওকে হারিয়ে ফেললাম। এখন আমি কি করে বাড়ি ফিরবো? রাগিনী নিজের মাথা চেপে ধরে। লিওন আবার ওর দিকে করুণ দৃষ্টিতে তাকায়। আপনি চাইছেনটা কি বলুন তো? আপনি জানেন এই কদিন আমার সঙ্গে কি হয়েছে? আমি আমার বাড়ি কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মা বাপি আমার জন্য চিন্তা করছে, আর আপনি আমার সঙ্গে এইভাবে মজা করছেন কেন? এমনটা করছেন কেন? প্লিজ প্লিজ আমাকে মিথ্যে বলাটা বন্ধ করুন। শুনুন, আমি প্রফেসর লিওনকে চিনি। আপনি লিওন হানোভার নন। আমি মিথ্যে বললেও প্রফেসর বিতান সেন তো মিথ্যে বলবে না। তুমি ওনার থেকে সবটা শুনবে। রাগিনী এবার লাল চোখে ওর দিকে তর্জনী নির্দেশ করে। প্লিজ লিসেন টু মি। শুনুন, মেয়ে বলে না আমাকে একদম দুর্বল ভাববেন না। আমি আপনার সঙ্গে যাব, আর গিয়ে যদি আমি প্রফেসর বিতান সেনকে না পাই, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্লিজ স্যার, আপনি একটু শান্ত হন। আমি এইভাবে উত্তেজিত হলে আপনার শরীর খারাপ করবে। তাছাড়া রেগে থাকলে কোনো সমস্যার সমাধান হয় না। নিখিল ব্রেন বেকারকে বোঝানোর চেষ্টা করে। শান্ত। ব্রেন বেকার চেয়ারের পায়াতে লাথি মারতে ভীষণ জোরে একটা শব্দ হয়। শান্ত। হ্যাঁ, ভেবেছিলাম এবার কোনো গন্ডগোল হবে না। স্পেকট্রাম হিউম্যানের ফর্মুলাটা হাতে আসলেই বিতান সেনকে টাইম মেশিন থেকে বের করতে পারবো। সালা, কোনোবারই ভাগ্য আমার সাথ দেয় না। বিতান সেন সেই আমার ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আর আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, প্রফেসর পেট্রিক ফলির ল্যাবে হঠাৎ আগুন লাগলো কিভাবে? নাকি আমি যাচ্ছি বলেই ও জেনে বুঝে ওর ল্যাবে আগুন লাগিয়ে দিয়েছে? আপনার গোপন উদ্দেশ্য উনিই করে জানবে না। তাছাড়া আপনি ওখানে পৌঁছানোর আগেই ওই ল্যাবে আগুন লেগে গিয়েছিল। শুধু তাই নয়, সেই আগুনে প্রফেসর পেট্রিক ফলি গুরুতর জখম হয়েছে। উনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্যার। কেউ ইচ্ছে করে নিজের এত বড় ক্ষতি করবে না। আমার মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট। ব্রেন বেকার চেয়ারটা সোজা করে তাতে বসে, হাতটা মুঠো করে টেবিলের ওপর বার কতক আঘাত করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। এই অ্যাক্সিডেন্টের ফলে আমার কাজটা পিছিয়ে গেল। এখন ওই অ্যানোনিমাস মিররকেই কাজে লাগাতে হবে, তবেই আমি বিতান সেনকে পাবো। কথাটা শুনেই নিখিলের ভ্রু কুঁচকে যায়। অ্যানোনিমাস মিরর মানে ওই কাজে কিভাবে যুক্ত? প্যাট্রিক ফলির ল্যাব থেকে একটা আধপোড়া কম্পিউটার উদ্ধার করা গেছে। ওখানের সরকার সেটাকে অ্যানোনিমাস মিররের কাছে পাঠিয়ে দিয়েছে। আর তুমি তো জানো, ওই অ্যানোনিমাস মিররের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। কোনো ইলেকট্রনিক পার্টসের সামান্য একটু অংশ পেলেই ও বলে দিতে পারবে তার মধ্যে কি কি ছিল। সেটা তো জানি, মানে কিন্তু এই ফর্মুলাটা আপনার হাতে আসবে কি করে? যতদূর শুনেছি, অ্যানোনিমাস মিরর একবার কারোর সঙ্গে ডিল করলে সেই ডিল কখনোই ভাঙে না। যদি ওই কম্পিউটার থেকে কোনো কিছু পুনরুদ্ধার সম্ভব হয়, যদি হয়, তাহলে সেটা ইংল্যান্ড সরকারের হাতে তুলে দেবে। ডিল ভাঙানোর অনেক রকম পদ্ধতি আছে নিখিল। আমি এই অ্যানোনিমাস মিররের সঙ্গে কথা বলবো। যতই কথা বলুন, কোনো লাভ হবে না। নিখিলের কণ্ঠস্বরে দৃঢ়তা বৃদ্ধি পায়। আমি যতদূর জানি, অ্যানোনিমাস মিরর এক কথার মানুষ। ও কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। তাহলে অন্য ব্যবস্থা করতে হবে।
আমার কথা না শুনলে তার পরিণাম কি হতে পারে সেটা অনেকেরই অজানা। অ্যানোনিমাস মিররকে এখন ঠিক করতে হবে। ওর কাছে জবান আগে না জীবন। কথাটা শুনেই নিখিলের চোখটা গোল হয়ে যায়। আপনি অ্যানোনিমাস মিররের সম্পর্কেই কথা বলছেন? আজ পর্যন্ত কেউ অ্যানোনিমাস মিররকে দেখেনি। ওর ঠিকানা কোথায়, কোন দেশে থাকে, কেউ কিচ্ছু জানে না। শুধু ওর একটা সাইট আছে যেখানে থেকে ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা যেতে পারে, অবশ্যই ও যদি সেটা চায়। নিখিলের কথা শুনে ব্রেন বেকার অট্টহাসিতে ফেটে পড়ে। তুমি কি আমার ক্ষমতার কথা ভুলে গেলে নিকি? ব্রেন বেকারের কাছে কোনো কিছুই অসাধ্য নয়। একবার যখন অ্যানোনিমাস মিরর আমার কাজের মধ্যে এসে পড়েছে, তখন ঠিকানা তো তুচ্ছ, ওর বদনটাও আমাদের সামনে এসে যাবে। তার আগে শুধু জেনে নিতে হবে ও আমার বন্ধু নাকি শত্রু। বিতানকে দেখা মাত্রই রাগিনী ওর কাছে ছুটে যায়। 3 দিনের জমে থাকা কালো মেঘ গলে এখন বৃষ্টি হয়ে নামছে। I'm sorry. বুঝতে পারিনি আমি সেদিনের ওই মজাটার জন্য আমাকে এতটা সাফার করতে হবে। সরি। আমার মা আমাকে সব সময় বলে এই মজা করার জন্য একদিন আমাকে অনেক বড় মূল্য চুকাতে হবে। ইয়েস, আমি এখন আমার ভুলটা বুঝতে পেরেছি। আর কোনোদিন এবার থেকে মজা করব না। আপনি জানেন এই 3 দিন আমার কিভাবে কেটেছে। তবে আমার মন বলছিল জানেন, আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। সত্যি তো, আপনি আমাকে ছেড়ে যাননি। আপনি দেখবেন এরপর থেকে আমি আর আপনাকে চালাবো না। প্লিজ, আপনি শুধু আমাকে ওই 2021 সালে ফিরিয়ে নিয়ে চলুন। আমার পরিবারের সবাই যে আমার জন্য অপেক্ষা করে বসে আছে। 3 দিন ওরা আমাকে দেখেনি। জানি না এই 3 দিনে ওদের কি অবস্থা হয়েছে। রাগিনীকে দেখতে পেয়ে বিতানের চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল, কিন্তু এখন এই সব কথা শুনেও একবারে স্থির হয়ে যায়। কি হলো? আপনি কিছু বলছেন না কেন? আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন, তাই না? রেগে আছেন আমার জন্য অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে তো আপনার। ঠিক আছে, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি সব মাথা পেতে নেব, কিন্তু প্লিজ আমাকে 2021 সালে নিয়ে চলুন না ওই সময়। মৃণাল রাগিনীর দিকে এগিয়ে আসে। রাগিনীকে বোঝানোর চেষ্টা করে সে। মা, তুমি একটু শান্ত হয়ে বসো। আমি আর শান্ত হতে পারছি না, আমি শান্ত হতে। আমি কোনোদিন বাড়ির বাইরে থাকিনি। এই 3টে দিন আমার কাছে 3000 বছর মনে হচ্ছে। প্লিজ আমাকে 2021 সালে ফিরিয়ে নিয়ে চলুন প্লিজ। মৃণাল রাগিনীর মাথায় হাত রাখে, তারপর আবারও ওকে বোঝানোর চেষ্টা করে। তুমি যে চাইলেও আর কোনোদিন 2021 সালে ফিরতে পারবে না মা। আর ফিরলেও কোনো কিছুই ঠিক করতে পারবে না, কারণ তোমরা টাইম মেশিনে হঠাৎ করে নতুন কোনো সালে পৌঁছওনি। 75 বছর তোমরা আদিম প্রস্তর যুগে আটকে ছিলে। কি বলছেন আপনি? কি বলছেন? রাগিনীর ঠোঁট কেঁপে ওঠে। আপনি কি আমার সঙ্গে মজা করছেন? না মা, আমি মজা করছি না মা। তুমি একটু শান্ত হয়ে আমার কথা শোনো। রাগিনী এবার আগের থেকে আরো বেশি অস্থির হয়ে পড়ে এবং সেই সঙ্গেও রেগেও যায়। কি ভেবেছেনটা কি আপনি এসব ভুলভাল কথা বলবেন আর আমি শান্ত হয়ে আপনার কথা শুনবো? কখনো না। আর বাই দ্য ওয়ে, আপনি কে বলুন তো? আমি আপনার সঙ্গে কথাই বা বলছি কেন? রাগিনী বিতানের দিকে তাকায়। এই লোকটা কি সব কথাবার্তা বলে যাচ্ছে? হ্যাঁ, কি বলছে এসব? আর আপনি সেটা চুপচাপ শুনছেন?
আপনাকে তো আমি বলছি, প্লিজ আমাকে 2021 সালে নিয়ে চলুন না প্লিজ। উনি ঠিক কথা বলছেন। বিতান চোখটা নামিয়ে নেয়। আমরা আর কখনোই 2021-এ ফিরে যেতে পারবো না। আমাদের সবকিছু শেষ হয়ে আপনিও ওনার মতো আমার সঙ্গে মজা করা শুরু করলেন। রাগিনীর চোখে অতিরিক্ত বিস্ময় ফুটে ওঠে। লিওন এবার কথা বলে ওঠে, ওর কণ্ঠস্বর কঠিন। এখানে কেউ তোমার সঙ্গে মজা করছে না রাগিনী, সবাই সত্যি বলছে। রাগিনী এবার বিতানকে ছেড়ে লিওনের দিকে ঘুরে তাকায়। তার স্বরে প্রতিবাদের সুর। বুঝতে পেরেছি আমি সবটা এখন ভালো করে বুঝতে পারছি যে আপনি কেন আমাকে এখানে নিয়ে এসেছেন। আপনারা সবাই মিলে আমার সঙ্গে গেম খেলতে চাইছেন, রাইট? তবে শুনে রাখুন, আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না। রাগিনী আবার বিতানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আপনাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি... প্লিজ তুমি একটু চুপ করে আমাদের কথাগুলো শোনো। আপনারা মজা করবে আর আমি সেটা চুপ করে শুনবো। রাগিনী খুব জোরে চিৎকার করে ওঠে। তবে বিতানের গলার স্বর কিন্তু এখনো মৃত। আমরা কেউ তোমার সঙ্গে মজা করছি না রাগিনী। তুমি আমাকে বলতে না, টাইম মেশিনের সময়টা এত লং কেন? আমরা 75 বছর, 75 ইয়ার্স আদিম প্রস্তর যুগে কাটিয়েছি। চুপ করুন তো, চুপ করুন। আর একটাও মিথ্যে কথা আপনি বলবেন না। আমি মানছি আমি ভুল করে আপনার সঙ্গে ছোট্ট একটা মজা করে ফেলেছিলাম, তাই বলে আপনারা সবাই মিলে আমার সঙ্গে এত বড় মজা করলেন? বিতান রাগিনীকে শান্ত করার জন্য ওর গাল দুটো শক্ত হাতে চেপে ধরে। ওকে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করে। আমি মিথ্যে বলছি না রাগিনী, প্লিজ বিশ্বাস করো। রাগিনী দুদিকে মাথা নাড়ে। বিতান ওকে সত্যিটা বোঝানোর জন্য মরিয়া হয়ে ওঠে। প্লিজ আমার কথা শোনো। তুমি বলো, তোমাকে মিথ্যে বলে আমার কি লাভ? আমি জানি না আপনাদের লাভ ক্ষতি কিচ্ছু আমি জানি না, তবে আপনারা যে আমার সঙ্গে মজা করছেন সেটা আমি বেশ বুঝতে পারছি। অনেক হয়েছে, প্লিজ এবার নাটকটা বন্ধ করুন না। আমরা নাটক করছি না। এগোবেন না আমার দিকে, এগোবেন না আমার দিকে। আমি বারবার বলছি আপনারা সবাই মিথ্যুক। আমরা তোমাকে মিথ্যে কথা বলছি না রাগিনী। লিওন এত জোরে কথাগুলো বলে যে পুরো ঘরটাই যেন ঝনঝন করে ওঠে। রাগিনী একটু ভয় পেয়ে যায়। পর মুহূর্তেই আবার ও চিৎকার করে ওঠে। আপনারা কেউ মিথ্যে বলছেন না, তাই তো? ঠিক আছে, আমি বিশ্বাস করে নিলাম যে আপনারা কেউ মিথ্যে কথা বলছেন না, কিন্তু আপনারা এবার আমাকে একটা কথা বলুন তো, আমি যদি 75 বছর আদিম প্রস্তর যুগে আটকে থাকি তাহলে আমার বর্তমান বয়স কত বলুন? রাগিনী চোখ দুটো গোল গোল করে ঘুরিয়ে হিসেবটা করে নেয়, তারপর বিতানকে দেখিয়ে উত্তর দেয়। আচ্ছা, আমি তাহলে বলি, এনার বয়সটা না হয় আমি ছেড়েই দিলাম। আমারটা কত হচ্ছে? 97। একটা কথা বলুন তো, একটা 97 বছরের বুড়িকে ঠিক কেমন দেখতে হয় সেটা আপনাদের জানা আছে তো? তার থেকেও বড় কথা, আমি একটু আগেই ওই ইনস্টিটিউটের নিখিলকে দেখলাম। 2021 সালে নিখিলের বয়স ছিল 38। যদি 75 বছর আমি আদিম প্রস্তর যুগেই আটকে থাকি, হ্যাঁ, তাহলে নিখিল এখানে এলো কি করে? না মানে আপনাদের কথা অনুযায়ী এত বছর তোর বেঁচে থাকার কথাই নয়। শুধু তাই নয়, ও শুধু বেঁচেই আছে তা নয়, ও একই রকমেরই আছে। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? রাগিনী সকলের দিকে একবার করে আঙুল নির্দেশ করে। এটাই বোঝা যাচ্ছে যে আপনারা সবাই মিলে আমাকে মিথ্যে বলছেন, নাটক করছেন আপনারা। আর আমি বুঝতে পারছি না যে এইসব করে আপনাদের কি লাভ হচ্ছে। রাগিনী, এটা সত্যি 2096 সাল। রাগিনীর ব্যাকুলতা দেখে লিওন আবার নরম হয়ে যায়। প্লিজ তুমি আমাদের কথা বিশ্বাস করো। আমি তো সেটা অস্বীকার করছি না। আমি জানি টাইম মেশিনের সাহায্যে আমরা 75 বছর আগে চলে এসেছি। লিওনের কণ্ঠস্বর এবার অত্যন্ত তীক্ষ্ণ হয়ে ওঠে। অত্যন্ত ক্রুদ্ধ হয়েই ও এবার জবাব দেয়। তাহলে 75 বছর পর তুমি নিখিলের দেখা পাবে কি করে? তুমি একটু আগেই তো বললে ওর এত বছর বেঁচে থাকার কথা নয়। রাগিনী এবার থতমত খেয়ে যায়। তোমার অনেক কিছু জানার বাকি আছে রাগিনী, মন দিয়ে আমাদের কথা শোনো। রাগিনী পিছন থেকে 2 পা পিছিয়ে যায়। বিতান এবার ওকে ধরে নেয়। প্লিজ
রাগিনী, একটু শান্ত হও, আমাদের কথাগুলো শোনো। রাগিনী বিতানের থেকে কিছুটা দূরে সরে যায়। প্লিজ শোনো। আমি কি শুনবো আর? তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? একটাবার আদিম প্রস্তর যুগের কথা মনে করো। প্রথম আমি তোমাকে সারাক্ষণ বকে যেতাম, আর তুমি সব সময় চোখের জল ফেলতে। তোমার মনে আছে? কথা বলতে না পারা আদিম মানুষেরা আমাদের ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করত। আমাদের হাত একে অপরের হাতে তুলে দিয়ে ওরা অদ্ভুতভাবে আমাদের দিকে চেয়ে থাকতো। ওরা... রাগিনীর চোখের সামনেটা ঝাপসা হয়ে আসে। ওর সামনে আদিম প্রস্তর যুগের সমস্ত দৃশ্যই ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। রাগিনীর নির্বাক দৃষ্টি দেখে বিতান আরো বেশি অস্থির হয়ে পড়ে। তোমার কিচ্ছু মনে পড়ছে না? তুমি একটু মনে করে দেখো না। তুমি আর আমি জঙ্গলের মধ্যে দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের সেই কুঁড়ে ঘর, আমাদের সামনে দিয়ে বন্য পশুরা হেঁটে যাচ্ছে, কত নাম না জানা বন্য ফুল। তুমি বিনে সুতোর মালা গাঁথছ। মাঝে মাঝে হরিণ শাবকের গায়ে হাত বুলিয়ে দিতে তুমি খুব ভালোবাসতে, মনে করো না? করো না। দাবানল, বন্য পশুদের আর্তনাদ, প্রকৃতির কি ভয়ানক বিভৎস রূপ, চারিদিকে কি ভীষণ হাহাকার, তারই মাঝে আকাশ ভাঙা সেই বৃষ্টি, আর তুমি বৃষ্টির জলে ভিজছ। প্রকৃতির সেই অদ্ভুত রূপগুলো একবার মনে করার চেষ্টা করো রাগিনী। সে কখনো স্নিগ্ধ, শান্ত, সুন্দর, আবার কখনো হিংস্র, ভয়ঙ্কর, ধ্বংসাত্মক। এই সবের মধ্যেই আমাদের বেঁচে থাকার লড়াই। রাগিনীর চোখের পাতা বন্ধ হয়ে আসে। বিতান ওর কাঁধ ধরে ঝাঁকাতে শুরু করে। তুমি কি কিছুই মনে করতে পারছো না? ওগুলো কোনোটাই স্বপ্ন নয় রাগিনী, সবটাই সত্যি। আমরা ৭৫ বছর আদিম প্রস্তর যুগে ছিলাম। তুমি প্রথম যখন টাইম মেশিন থেকে বেরিয়েছিলে, তোমার সেই পোশাকগুলোর কথা মনে করো। আমাদের পরনে আদিম প্রস্তর যুগের পোশাক ছিল কি ছিল না? আরে বাবা, এখনো কি তোমার কিচ্ছু মনে পড়ছে না? প্লিজ একবার মনে করার চেষ্টা করো। রাগিনী ধীরে ধীরে চোখ খোলে এবং অত্যন্ত মিহি সুরে সে তার মনের প্রশ্ন ব্যক্ত করে। আমি এত বছর বেঁচে আছি? না, আমি কি করে এত বছর, আমি কি করে কিরকম আছি? কষ্টের মাঝেও বিতানের চোখ হেসে ওঠে। পরিস্থিতিটা খানিকটা হালকা করার চেষ্টা করে সে। তোমার মনে পড়েছে? হ্যাঁ? রাগিনী কিছু বলার আগেই লিওন উত্তর দেয়। এর কারণ হলো সঞ্জীবনী চকলেট। তোমার মনে আছে স্যারের তৈরি চকলেট খেয়ে তুমি একবার অসুস্থ হয়ে পড়েছিলে? ওই চকলেট কেন আমরা তোমার কাছে চাইতাম জানো? কারণ ওটা কোনো সাধারণ চকলেট ছিল না। যে ওটা খাবে তার বয়স ১০০ বছরের জন্য স্টপ হয়ে যাবে। আমি, তুমি, স্যার, প্রফেসর জোনাল, ডক্টর মৃণাল, নিখিল, আমরা সবাই ওই চকলেট খেয়েছি। তাই আমরা সবাই একই রকম আছি। রাগিনীর মাথাটা এবার টলতে শুরু করেছে। বিতান ওকে আরো শক্ত করে ধরে। রাগিনী ওকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সরে যান, আপনি আমার থেকে দূরে থাকুন। রাগিনী, যবে থেকে আমি আপনার সংস্পর্শে এসেছি তবে থেকে আমার কপালে শনি ভর করেছে। রাগিনী! বিতানের ঠোঁট কেঁপে ওঠে। রাগিনী, কি বলছো এসব? যা বলছি ঠিকই বলছি। আপনার জন্য আজ আমার এই অবস্থা। আপনি কেন ওই টাইম মেশিন তৈরি করেছিলেন? আর কেনই বা এমন একটা অদ্ভুত চকলেট বানিয়েছিলেন বলুন তো? আপনি যদি ওই চকলেট না বানাতেন তাহলে তো আজ আমি আমার পরিবারের সঙ্গে থাকতে পারতাম, তাই না? আজ শুধুমাত্র আপনার জন্য আমি আমার মা বাপের থেকে আলাদা হয়ে গেছি। আপনাকে তো আমি কিছুতেই ছাড়বো না। রাগিনী বিতানের জামাতে টান দেয়। জামার বোতামগুলো ছিঁড়ে মেঝের এদিক ওদিক ছড়িয়ে পড়ে। মৃণাল রাগিনীকে শান্ত করার চেষ্টা করে। প্লিজ রাগিনী, এমন করো না। আমাকে ছেড়ে দিন। আমি এই বিতান সিংকে কখনোই ছাড়বো না। আজ শুধুমাত্র এনার জন্য আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি। রাগিনী মৃণালের হাত ছাড়িয়ে বিতানকে এলো পাথারি মারতে শুরু করে। বিতান রাগিনীকে একটুও বাধা দেয় না। ও পাষাণের মতো এক জায়গায় স্থির হয়ে শূন্য দৃষ্টিতে রাগিনীর দিকে চেয়ে থাকে। মৃণাল ও লিওন দুজনে মিলে রাগিনীকে টেনে দূরে সরিয়ে আনে। রাগিনী ওর সর্বশক্তি দিয়ে ওদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে।
মৃণাল এবার রাগিনীকে শান্ত করতে ওর কাঁধ ঝাঁকিয়ে উচ্চ স্বরে বলে ওঠে, চুপ, আর একটাও কথা নয়। কাকে তুমি দোষারোপ করছো? তুমি জানো যাকে তুমি দোষারোপ করছো সে তোমার থেকে অনেক বেশি কিছু হারিয়েছে। আমি কিচ্ছু জানতে চাই না। আমার মা। রাগিনী আর কথা বলতে পারে না। হঠাৎই ওর শরীরটা ওর কাছে হালকা হয়ে যায়। মেঝেতে পড়ে যাওয়ার আগেই মৃণাল ওকে ধরে নেয়। এক ঘন্টার বেশি হয়ে গিয়েছে, রাগিনীর এখনো জ্ঞান ফেরেনি। বেতান অসহায়ের মতো রাগিনীর মুখের দিকে চেয়ে রয়েছে। মৃণাল এবং লিওনের কাছে সত্যিটা শোনার পর ওর খুব কষ্ট হয়েছিল, কিন্তু এতটাও হয়নি যেটা এখন ওর হচ্ছে। রাগিনীর কান্না ওর বুকের ভিতরে অদ্ভুত রকমের একটা যন্ত্রণা সৃষ্টি করেছে। কেন হচ্ছে তার কারণটা বিতানের জানা নেই। বিতান? মৃণালের ডাকে বিতান তাড়াতাড়ি চোখ দুটো মুছে নেয়। হ্যাঁ বলুন। মৃণাল বিতানের করুণ মুখটা দেখেই চুপ করে যায়। সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই ও খুঁজে পাচ্ছে না। লিওনের অবস্থাও মৃণালেরই মতো। বেশ কিছুক্ষণ নিঃশব্দে কেটে যাওয়ার পর লিওনই প্রথম কথাটা বলে, এতগুলো বছর এই পরিবেশে থেকে আমরা নিজেদের মানিয়ে নিয়েছি, কিন্তু আপনাদের পক্ষে এত তাড়াতাড়ি সবকিছু মেনে নেওয়া সহজ নয়। তবুও আমি বলবো, আমি সবকিছু মেনে নিয়েছি লিওন, আর আমি আজ একটা ডিসিশনও নিয়েছি। মৃণাল ও লিওন কৌতূহলবশত একে অপরের দিকে তাকায়। কি ডিসিশন? হ্যাঁ, কি ডিসিশন? রাগিনীর জ্ঞান ফিরলেই আমি ব্রেন বেকারের কাছে যাব। হোয়াট? মৃণাল উত্তেজিত হয়ে ওঠে। এ তুমি কি বলছো? তুমি জানো কি যে তোমার... প্লিজ ডক্টর, আমাকে আর বাধা দেবেন না। রাগিনীর জন্য এটা আমাকে করতেই হবে। রাগিনীর জন্য মানে? মৃণালের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বিতান কিছু বলার আগেই লিওন পাশ থেকে ওর উদ্দেশ্যে বলে ওঠে, রাগিনী যে কথাগুলো আপনাকে বলেছে তাতে আপনার খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু আপনি সেটার জন্য ব্রেন বেকারের কাছে যাবেন, এটা তো... রাগিনীর কোনো কথা আমার খারাপ লাগেনি। ও ভুল কিছু তো বলেনি। আমাকে অভিযোগ করার সম্পূর্ণ অধিকার ওর আছে। আমার জন্যই তো রাগিনী আজ সম্পূর্ণ নিঃস্ব। আর ওর এই কষ্টটা আমি মন থেকে অনুভব করতে পারছি, তাই আমি এই ডিসিশনটা নিয়েছি। কিন্তু তুমি ব্রেন বেকারের কাছে গিয়ে করবেটা কি? ব্রেন বেকার তো আর রাগিনীর বাবা মাকে ফিরিয়ে দিতে পারবে না। মৃণালের কণ্ঠস্বরে হালকা বিরক্তি ফুটে ওঠে। বাবা মাকে ফিরিয়ে দিতে পারবে না ঠিকই, তবে নিখিল আর ওর ভাইকে তো ফিরিয়ে দিতে পারবে। তুমি ভুল করছো বিতান। ব্রেন বেকার এইসব কিচ্ছু করবে না। করবেই। ও আমাকে চায়, আমি ওর কাছে যাব। আমি ওর দাসত্ব স্বীকার করতে রাজি আছি, তবে তার বিনিময়ে ওকে রবিনকে খুঁজে দিতে হবে এবং নিখিল রাগিনীকে আপন করে নেবে। রাগিনী ওর ভাই ও কাকাকে কাছে পেলে অনেকটা স্বাভাবিক হতে পারবে। তুমি শুধু রাগিনীর কথা ভাবছো, একবার নিজের কথা ভাবছো না। তুমি কি জানো না ব্রেন বেকার তোমাকে পেলে তোমার সঙ্গে কি করতে পারে? ও যা করার করেই দিয়েছে ডক্টর। মৃত মানুষকে নতুন করে মারা যায় না। ও আমার মাথাটা চাই, এই মাথাটা চায়ও, আর আমি সেটা ওকে দেব। প্লিজ বিতান, প্লিজ পাগলামি করো না। তুমি যদি ওর কাছে চলে যাও তাহলে সব কিছু শেষ। এই সমস্যার সমাধান আমরা অন্যভাবেও করতে পারি। না, আমরা কিচ্ছু করতে পারবো না। বিতানের কণ্ঠস্বরে এবার হতাশা ছড়ে পড়ে। সমাধানের একটাই মাত্র রাস্তা, এটাই একমাত্র রাস্তা। সমাধানের হাজারটা রাস্তা থাকে বিতান। অস্থির ব্যক্তি আসল পথটা খুঁজে পায় না। নিজেকে শান্ত করো, তারপর ঠান্ডা মাথায় একটু ভাবো, দেখবে অন্ধকার থেকে মুক্তির উপায় ঠিক খুঁজে পেয়েছো। ঠান্ডা মাথায় আমি অনেক ভেবেছি, অনেক। এটা ছাড়া আমি আর কোনো উপায় দেখতে পাইনি। তুমি আমার কথাটা বোঝার চেষ্টাই তো করছো না। আমি সবটাই বুঝেছি ডক্টর, সবটাই। আপনি কি আমাকে সুরক্ষিত রেখে নিখিলকে এখানে নিয়ে আসতে পারবেন? আপনি রাগিনীর কাছে ওর ভাইকে ফিরিয়ে দিতে? কি হলো, চুপ করে আছেন কেন ডক্টর মৃণাল? চুপ করে আছেন? আপনি তো পারবেন না ডক্টর। ৭৫ বছর আগেই আমাদের সব কিছু শেষ হয়ে গিয়েছে। আজ আমরা নিঃস্ব। 2096 সালে আমাদেরকে সাহায্য করার মতো কেউ নেই। আমরা হাজার চেষ্টা করলেও ৭৫ বছর আগে হারিয়ে যাওয়া রবিনকে খুঁজে পাবো না।
এটা শুধুমাত্র ব্রেন বেকার করতে পারবে না। মৃণাল একটু চুপ করে থাকে, তারপর আবার বলে, আর একজন আছে যে রবিনের খোঁজ দিতে পারে। বিতান এবার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকায়। অ্যানোনিমাস মিরর অবশ্যই 1 নম্বর হ্যাকার। ওর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। ও চাইলে 1 সেকেন্ডের মধ্যে রবিনকে খুঁজে দিতে পারবে। কিন্তু কিন্তু কি? ওটা অ্যাকচুয়ালি ওর রেট অনেক। সামান্য একটা ছবি এডিট করতে 50 লক্ষেরও বেশি টাকা নেয়। 75 বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজতে কম করে হলেও 5 কোটি টাকার নিচে হবে না। কিন্তু আমাদের কাছে তো এখন এত টাকা নেই। আমার কাছে আছে। প্লিজ আপনি অ্যানোনিমাস মিররের সঙ্গে যোগাযোগ করুন এক্ষুনি। তোমার কাছে আছে? তুমি এখন এত টাকা কোথায় পাবে? তোমার তো আগের সবকিছুই। বিতান পকেট থেকে একটা আংটি বের করে ওদের সামনে তুলে ধরে। আজ থেকে 75 বছর আগে এটার দাম ছিল 6 কোটি টাকা। এখন নিশ্চয়ই সেটা বেড়ে যাবে। মৃণাল এবং লিওন বড় বড় চোখ করে আংটিটার দিকে চেয়ে থাকে। মৃণাল আংটিটা হাতে নেয়। কিন্তু এটা পেলে কোথায়? মানে তোমার কাছে? যেদিন আমি টাইম মেশিনে প্রবেশ করেছিলাম সেদিনই এটা কিনেছিলাম। তার আগের দিনই আমি বিয়ে করেছিলাম। ভেবেছিলাম এইটা দিয়ে ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমি। বাট ডেস্টিনি, ভাগ্য আমার সাথ দেয়নি আমার সাথ। এই হয় না বিতান, এটা তোমার অতীতের স্মৃতিচিহ্ন। তুমি এটা বিক্রি করে? যার জন্য কিনেছিলাম সেই তো নেই। মৃণালকে থামিয়ে দেয় বিতান। ওর চোখের কোণ দুটো হাত দিয়ে মুছে নেয়। সরি ডক্টর, আসলে ভাবতে পারিনি এটা এইভাবে কাজে আসবে। প্লিজ আপনি আর দেরি করবেন না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব রবিনকে খুঁজে নিয়ে আসুন। সেটা যদি রাগিনীর জ্ঞান ফেরার আগে হয় তাহলে আরো ভালো, আরো বেটার হবে। তো তোমাকে আমি কি বলবো জানি না। যত তোমাকে দেখছি তত তুমি নিজের কথা না ভেবে রাগিনীর জন্য। আমার জন্য রাগিনী যে সবকিছু হারিয়ে ফেলেছে ডক্টর, ওর জন্য যদি সামান্য কিছু করতে পারি তাহলে মেয়েটা একটু ভালো থাকবে। হঠাৎই লিওনের চোখ দুটো ভিজে যায়। মৃণাল কিছুক্ষণ বিতানের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকার পর ওর অনুরোধে কাজ শুরু করে দেয়। ওরা দুজন ছাড়াও আরও একজোড়া চোখের দুর্বল দৃষ্টি অনেকক্ষণ থেকে বিতানের দিকে নিবদ্ধ রয়েছে। রাগিনীর এখন নিজের থেকেও বিতানের জন্য বেশি কষ্ট হচ্ছে। সত্যি এই মানুষটা ওর জন্য কত কিছু করেছে আর এখনো কত কিছু করে যাচ্ছে। আর ও? রাগিনী চোখের পাতা বন্ধ করে নেয়। ভিতরে জমে থাকা জলটাকে ও আর আটকে রাখতে পারে না। চোখের কোণ বেয়ে ফল্গু ধারার মতো সেই জল ঝরে পড়তে থাকে। তিন দিন পর জ্বর কমতেই ছেলেটি বিছানা থেকে উঠে বসে। এই কদিনে ওর পেটে দানা পানি একদম পড়েনি বললেই চলে। মৃদু পায়ে ও বেসিনের দিকে এগিয়ে যায়। হাতে মুখে জল দিয়ে ব্লেন্ডারের ঢাকনা খুলে তাতে দুধ, কলা এবং চকলেটের গুঁড়ো দিয়ে সেটাকে কয়েকবার ঘুরিয়ে নেয়। মিশ্রিত তরলটি গ্লাসে ঢেলে ও সোফায় এসে বসে। দুর্বল শরীর ও সাথ না দিলেও 3 দিনের কাজ জমে থাকার কারণে ছেলেটির সামনের টেবিল থেকে ত্রিভুজাকৃতির রিমোটটা হাতে তুলে নেয়। গ্লাসে চোখ দিতে দিতেই ও রিমোটে হালকা চাপ দেয়। সঙ্গে সঙ্গেই ঘরের চারদিকে দেওয়ালে নীল আলোর রেখা ফুটে ওঠে। ব্যানানা চকলেট মিল্কশেকের গ্লাসটা ফাঁকা করে টেবিলের উপর রেখে দিয়ে ও সোফার ডান দিকের সবুজ বোতামটা স্পর্শ করে। সঙ্গে সঙ্গেই ওর সামনে ছোট একটা স্ক্রিন ভেসে ওঠে। স্ক্রিনের উপর হাত লাগিয়ে এবারও বিভিন্ন সিস্টেমগুলো চালু করতে থাকে। ঘরটা এখন কম্পিউটার ল্যাবের আকার ধারণ করেছে। সেই ঘরের মধ্যে বসে রয়েছে অন্ধকার জগতের সঙ্গোপনের সযত্নে নিজের পরিচয় লুকিয়ে রাখা অ্যানোনিমাস মিরর। সারা পৃথিবীর কাছে এই অত্যাশ্চর্য ব্যক্তিটি এখন ভারত তথা কলকাতাতেই অবস্থান করছে। অ্যানোনিমাস মিররের নিত্যদিনের রুটিনের মধ্যে প্রথম যেটা পড়ে সেটা হলো পৃথিবীর গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজগুলো ভালো করে দেখে নেওয়া।
আজ বহু বছর ধরে ও কাউকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সফল হয়নি। সিসিটিভি ফুটেজ দেখার পর ও ওর বানানো সাইটের মেলগুলো চেক করে নেয়। তার মধ্যে যদি কোনো কাজ ওর পছন্দ হয় তবেই সেই ইমেলের প্রেরকদাতার সঙ্গে যোগাযোগ স্থাপন করে নিজের ইচ্ছে। 3 দিনের জমে থাকা সিসিটিভি ফুটেজ দেখতে অনেকটা সময় লাগবে, আর সেই কথা ভেবেই হোক বা শরীর দুর্বল থাকার কারণেই হোক, অ্যানোনিমাস মিরর এখন এই কাজটা বাদ দিয়ে দেয়। জিমেল খুলেই প্রথম মেলটা দেখেই ওর চোখ স্থির হয়ে যায়। প্রচণ্ড বিস্ময়ে মৃদু স্বরেও উচ্চারণ করে, রবিন মিশ্র, একে এখন কার প্রয়োজন পড়ল? হঠাৎ করেই অ্যানোনিমাস মিররের মনে হয় ওর ভিতরের সমস্ত দুর্বলতা কেটে গিয়ে শরীরটা প্রচণ্ড রকম সতেজ হয়ে উঠেছে। ঘরের মধ্যে চলতে থাকা সিস্টেমগুলোকে ও তৎক্ষণাৎ বন্ধ করে দেয়। ওর সামনেই একটা মুখোশ রাখা ছিল, ওটা দিয়েই নিজের মুখটা ঢেকে নেয়। কালো জ্যাকেটের মধ্যে একটা হাত গলিয়ে ঘরের দরজায় কোনো রকমে চাবি লাগিয়ে ও লিফটে উঠে পড়ে। 55 তলা থেকে নিচে নেমে আসতে কয়েক সেকেন্ড সময় লাগে ওর। গ্যারাজ থেকে উড়ন্ত বুগাত্তি লাভ হইতুর নড়েতিটা নিয়ে ও প্রবল গতিবেগে আকাশে উড়ে যায়। জ্ঞান ফেরার পরেও রাগিনী চুপচাপ বিছানায় শুয়ে থাকে। বিতানের উদ্দেশ্যে বলা কথাগুলো ওর মনের মধ্যে বারবার প্রতিফলিত হচ্ছে। কি করে পারলো ও বিতানকে ওই সমস্ত কথাগুলো বলতে? আদিম প্রস্তর যুগে এত বছর একসঙ্গে থেকেও ও ওই মানুষটাকে একটু বুঝতে পারল না। প্রতিটা দুর্গম পরিস্থিতিতে বিতান কিভাবে ওকে রক্ষা করে গিয়েছে, অথচ তাকেই ও কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই এক মুহূর্তে দোষী বানিয়ে দিল। যেখানে ওর নিজের ভুলের জন্যই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানেও কিভাবে অন্যকে দোষারোপ করতে পারে? নিজেকে এখন রাগিনীর খুব ছোট মানসিকতার একজন বলে মনে হয়। রাগিনীর ভাবনায় হঠাৎই 75 বছর আগের দৃশ্যটা জলজল করে ওঠে, যেখানে ও মোহিনীকে অপহরণ করেছিল। বিতান তার অসুস্থ প্রেমিকাকে সুস্থ করার জন্য কতটা ব্যাকুল হয়ে উঠেছিল। দুটো ভালোবাসার মানুষকে যে ও চিরদিনের জন্য আলাদা করে দিয়েছে। হাজার চেষ্টা করলেও সেটা আরও কখনোই ঠিক করতে পারবে না। আর এটা ভেবেই রাগিনীর বুকটা এখন ব্যথায় দুমড়ে যাচ্ছে। এই মুহূর্তে ওর সামনে কেউ না থাকায় ও জোরে কেঁদে ওঠে। বাইরের ঘরে বাকিরা গভীর আলোচনায় ব্যস্ত থাকায় কেউ আর ওর কান্না শুনতে পায় না। এমন সময় কলিং বেলটা একসঙ্গে 3-4 বার বেজে ওঠে। শুধু তাই নয়, সেই সঙ্গে দরজাতে জোরে জোরে ধাক্কা দিচ্ছে কেউ। কারোর জন্য ভিতরে ঢোকার খুব তাড়া রয়েছে। ওরা 3 জন আলোচনা বন্ধ করে পরস্পরের মুখের দিকে তাকায়। মৃণাল ও লিওনের চোখে ভয়ের ছাপ স্পষ্ট। বেতান দরজা খুলবে বলে উঠে দাঁড়ায়। 1 মিনিট বেতান, প্লিজ দরজা খুলো না। মনে হয় আমাদের কোনো শত্রু, দরজা খুললে বিপদ হতে পারে। বেতান থেমে যায়, ভ্রুজোড়া সামান্য বাঁকিয়ে ফেলে। যেভাবে দরজায় ধাক্কা দিচ্ছে তাতে দরজা ভেঙে ফেলতে বেশিক্ষণ সময় লাগবে না। আমরা দেখছি, তুমি ভিতরে যাও। বিতান কিছু একটা বলতেই চাইছিল, কিন্তু তখনই মৃণাল লিওনকে দরজা খোলার ইশারা করে ওকে টেনে নিয়ে ভিতরে চলে যায়। তারপর একটা বোতাম চাপার সঙ্গে সঙ্গে সমস্ত দরজাগুলো অদৃশ্য হয়ে সাধারণ দেওয়ালে পরিণত হয়। এখন বাইরে থেকে যে দেখবে সেই ভাববে এই বাড়িটাতে শুধুমাত্র একটাই ঘর রয়েছে। লিওন দরজা খোলার সঙ্গে সঙ্গেই একটা ছেলে প্রবল উত্তেজনায় ভিতরে ঢুকে পড়ে। ওর চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। তারপর যেন এটা নিজের ঘর এমনটাই ভাব করে নানা রকম আসবাবপত্র সরিয়ে হারিয়ে যাওয়া কোনো একটা প্রিয় জিনিসকে ও খুঁজতে থাকে। এ কি, আপনি কে? এইভাবে বাড়ির ভিতর ঢুকে পড়লেন কেন? এইসব কি হচ্ছে? ছেলেটি লিওনের প্রশ্নের কোনো উত্তর দেয় না। মাঝখানে সোফাটাকে টেনে এক পাশে সরিয়ে দেয়। তারপর মেঝেতে বসে হাত চাপড়ে এমনভাবে সেটা নিরীক্ষণ করতে থাকে যেন তার নিচে কোনো সুড়ঙ্গ পথ রয়েছে। কি হলো? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? লিওন যতটা সম্ভব জোরে কথাগুলো বলে। মেঝে পরীক্ষা করে কোনো লাভ না হওয়াতে ছেলেটি এবার লিওনের দিকে তাকায়। এই ঠিকানা থেকে কেউ আমাকে মেল করেছিল। মানে? লিওনের এই প্রশ্নে ছেলেটি কোনো উত্তর দেয় না।
ও ভ্রুজোড়া ঈষৎ কুঁচকে চোখ ছোট করে অদৃশ্য কোনো কিছুর ওপর আঙুলের টোকা মারতে মারতে যেন কিছু একটা হিসেব করে চলেছে। তারপর কালো জ্যাকেটের পকেট থেকে বিশেষ চশমাটা চোখে পড়তেই দেওয়ালের কারসাজিটা ওর কাছে স্পষ্ট হয়ে ওঠে। ও ভিতরের ঘরে ঢোকার জন্য সামনের দিকে এগিয়ে যায়। লিওন ওর পথ আটকে দাঁড়ায়। এটা ভদ্রলোকের বাড়ি, আপনি দিনে দুপুরে ডাকাতি করবেন আর আমি সেটা হতে দেব? আমি এক্ষুনি পুলিশে কল করব। লিওনের এইসব কথা শুনে ছেলেটির ঠোঁটে হাসি ফুটে উঠলেও চোখের দৃষ্টি অস্বাভাবিক রকমের চঞ্চল এবং প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে ওঠে। আমি অ্যানোনিমাস মিরর। হোয়াট? কি বলছেন আপনি? বিস্ময়ে লিওনের চোখ বড় বড় হয়ে যায়। আমাকে এখান থেকে কেউ মেল পাঠিয়েছিল। বুঝতে পারছি না এত বছর পর রবিন মিশ্রকে কার দরকার পড়ল। প্লিজ আমাকে বলুন ওই মেলটা কে পাঠিয়েছে, কে রবিন মিশ্রর খোঁজ পেতে চায়। বিতান এবং মৃণাল দুজনেই ভিতর থেকে ওদের কথা শুনতে পাচ্ছিল। অ্যানোনিমাস মিররের নামটা শুনেই ওরাও রীতিমতো বিস্মিত হয়ে পড়েছে। তবে ছেলেটা যে মিথ্যে বলছে না সেটা ওরা বুঝতে পারে। আপনি অ্যানোনিমাস মিরর? আমি যতদূর জানি উনি প্রকাশ্যে আসেন না, অথচ আপনি রবিন মিশ্রর কথা জানেন। এটা কি করে সম্ভব? মৃণাল বেরিয়ে এসে বিস্ময়ের সুরে কথাগুলো বলে। আগন্তুক ছেলেটি এবার ওর দিকে তাকায়। মৃণালের পিছনে বিতানকে দেখে ও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। চুপ করে থাকবেন না প্লিজ। সত্যি কি আপনি অ্যানোনিমাস মিরর? আমার বিশ্বাস। ছেলেটি বিতানের উপর দৃষ্টি রেখে সামনের দিকে এগোতে থাকে। আমি মিথ্যে বলি না, ডক্টর মৃণাল কিসকো। ছেলেটির মুখে নিজের নাম শুনে মৃণাল একটু আশ্চর্য হয়ে গিয়েছিল। পর মুহূর্তেই ও নিজেকে স্বাভাবিক করে নেয়। ওর এবার ছেলেটির কথা সম্পূর্ণ বিশ্বাস হয়। মৃণাল এটা ভালো করেই জানে অ্যানোনিমাস মিররের কাছে কোনো কিছু গোপন থাকে না। যতই ও প্লাস্টিক সার্জারি করে নিজের মুখের আকৃতি বদলে দিক না কেন। অ্যানোনিমাস মিরর বিতানের কাছে এসে ওর জামার কলারটা শক্ত করে চেপে ধরে। ওর চোখ এখন জানোয়ারের থেকেও হিংস্র। প্রশ্ন করে ও, রাগিনী মিশ্র কোথায়? তার এই কাণ্ডে ওখানে উপস্থিত সকলেই হতচকিত হয়ে যায়। কিন্তু ওর মুখে রাগিনীর নাম শুনে তিনজনের কপালেই যে ভাঁজ পড়ে। আপনি কে? আপনি কি করে রাগিনী মিশ্রকে চেনেন? কোনো রকমে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে বিতান। ছেলেটি এবার নিজের দাঁতে নিজের দাঁতটা চেপে ধরে। সেটা জেনে তোর কাজ নেই। আগে বল রাগিনী মিশ্র কোথায়? আজ থেকে ৭৫ বছর আগে তুই ওকে নিয়ে একটা রুমের ভিতর ঢুকেছিলি। তারপর থেকে আর তোদের দেখা যায়নি। এত বছর ধরে আমি শুধু তোদের খুঁজে চলেছি, ফাইনালি তোর দেখা পেলাম। ছেলেটির মুখে এইসব কথা শুনে বিতান একদমই স্থির হয়ে যায়। ও মুখ দিয়ে কোনো রকমের শব্দ বের করতে পারে না। শুধু ভাবে ছেলেটা এইসব কথা জানলো কি করে। এখনো চুপ করে আছিস? যদি নিজের ভালো চাস তো বল রাগিনী মিশ্র কোথায়? কোথায় লুকিয়ে রেখেছিস তাকে? ও তোর কি ক্ষতি করেছিল? কেন ওকে ওর পরিবারের কাছ থেকে কেড়ে নিয়েছিলি? তুই জানিস না? তুই জানিস না ওকে না পেয়ে ওর ভাইয়ের কি অবস্থা হয়েছিল? ওকে আমার কাছে ফিরিয়ে দে বলছি। ওকে যদি না পাই তোকে আমি শেষ করে দেব। এদিকে পরিচিত কণ্ঠস্বর রাগিনীকে ঘরের ভিতরে বড্ড অস্থির করে তুলছিল। নিজের নাম শুনে ও আর চুপ করে থাকতে পারে না। বাইরে বেরিয়ে আসে, প্রশ্ন করে, বল বল ওকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। আপনি কে? আমাকে কিভাবে চেনেন? রাগিনীর আওয়াজ পেয়ে অ্যানোনিমাস মিরর ওর দিকে তাকায়। খুশিতে ওর এখন পাগল হওয়ার মতন অবস্থা। দি। ছেলেটি রাগিনীর কাছে দৌড়ে যায়। তারপর রাগিনীর হাত দুটো ধরে ও ব্যাকুল হয়ে প্রশ্ন করে, তুই ঠিক আছিস দি? এই লোকটা তোর কোনো ক্ষতি করেনি তো? চেনা গন্ধ, পরিচিত কণ্ঠস্বর, অথচ অপরিচিত মুখ। রাগিনীকে যেন মুখ বানিয়ে দিয়েছে। ও কোনো কথা বলতেই পারছে না। এইরকম অদ্ভুতভাবে চেয়ে আছিস কেন? তুই জানিস আজ কতগুলো বছর ধরে তোকে আমি পাগলের মতো খুঁজে চলেছি। তোকে খোঁজার জন্য আমি কি না করেছি। ফাইনালি আমার এই কাজে আসার সার্থক হলো। রাগিনী এই চেহারার সঙ্গে তার পরিচিত প্রিয় মানুষটিকে মেলাতে পারে না। অতি কষ্টেও জিজ্ঞাসা করে, আপনি আপনি কে? তুই আমাকে চিনতে পারছিস না দি? ওদের সকলের কাছে অপরিচিত ছেলেটির চোখ এবার বড় বড় হয়ে যায়। আমার চেহারার তো কোনো পরিবর্তন হয়নি।
আজ থেকে ৭৫ বছর আগে আমি যেমন ছিলাম তেমনই আছি। তবে কি ওই সায়েন্টিস্টটা তোর সঙ্গে কিছু করেছে? অস্থির হয়ে ওঠে রবিন। প্লিজ বল না দি, তুই ঠিক আছিস কিনা? তুই কি সত্যি তোর ভাইকে চিনতে পারছিস না? তোর কিছু হলে তো আমি এই সায়েন্টিস্টকে। আপনি আপনি আমার ভাই? না না, আমার ভাই চেহারা তো। রবিনের এতক্ষণে নিজের চেহারার উপর সন্দেহ হয়, তারপরই চিনতে না পারার আসল কারণটাও বুঝতে পারে। আবেগ উত্তেজনায় রবিন ভুলেই গিয়েছিল যে ওর মুখের বাহ্যিক আবরণটা ঢাকা রয়েছে একটি আবরণে। ও একটানে নিজের মুখোশটা খুলে দেয়, প্রশ্ন করে রাগিনীকে, এবার চিনতে পারছিস? ভাই। অনেক বছর পর নিজের প্রাণাধিক প্রিয় ভাইকে দেখে রাগিনীর কথা জড়িয়ে যায়। ভাই, তুই আমাকে চিনতে পেরেছিস? তুই আমার সেই ছোট্ট রবিন, আমার সেই ছোট্ট রবিন ভাই। রাগিনী দু হাতে রবিনের গাল দুটো চেপে ধরে। আনন্দে রবিনের চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। ভাই, তুই জানিস আমাদের সঙ্গে কি হয়েছে? মা ভাবি, আমি যে ওদের কোথাও খুঁজে পাচ্ছি না রে। ওই ভাই, তুই জানিস রে ওরা কোথায়? জানিস তুই? প্লিজ বল না ভাই, ওরা ঠিক আছে তো? ওরা ছাড়া তুই মা বাবা আর পৃথিবীতে নেই দি। এই ভয়ঙ্কর সত্যিটা রাগিনী আগেই আন্দাজ করতে পেরেছিল। তবুও ঠোঁট কাঁপিয়ে ওর ভাইকে জবাব দেয়, না না, তুই মিথ্যে বলছিস। মা বাপি সেই কবেই আমাদের ছেড়ে চলে গিয়েছে দি। আজ প্রায় ৭৩ বছরেরও বেশি আমি তোদের সবাইকে ছেড়ে আছি। না, আমি বিশ্বাস করি না। মা বাপি স্বার্থপর নয়, ওরা আমার উপর রাগ করেছে, কিন্তু আমাকে ছেড়ে কোনোভাবে যেতে পারে না। তুই আমার সঙ্গে মজা করছিস না? মজা করছিস? মা বাপিকে নিয়ে আমি এই ধরনের মজা করব তুই কি করে ভাবলি? ওরা সত্যি এই পৃথিবীতে আর নেই দি। তুই চলে যাওয়ার ৬ মাসের মধ্যেই মায়ের স্ট্রোক হয়ে যায়। তার ১ বছর পর বাপিও ওই বাড়িতে একা থাকতে আমার খুব ভয় করত, তাই ওই বাড়িটা আমি ছেড়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত হয়ে যায়। ঘরের মধ্যে দুই ভাই বোনের ফোঁপানো কান্নার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। দিদি, চুপ করে আছিস কেন? বল। তুই কোথায় ছিলি? এতদিন তুই কোথায় ছিলি ভাই? কিভাবে একা একা? না না, তোর পক্ষে তো। একথা শুনে রবিনের পেশিগুলো শক্ত হয়ে ওঠে। পুরনো স্মৃতি ওর কাছে মারাত্মক রকম ভয়ঙ্কর। কিন্তু এই মুহূর্তে সেই সব কথা ওর দিদিকে বলাটা ও ঠিক মনে করে না। যতটুকু না বললেই নয়, ততটুকুই বলে। সারাদিন আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম। ঘুরতে ঘুরতে হঠাৎ আমার কি হলো জানি না, আমার শুধু মনে হয়েছিল তুই ফিরে এলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। সেই থেকে তোকে আমি খুঁজে চলেছি। দীর্ঘ ৭৫ বছর পর তোকে আমি দেখতে পেলাম। রবিনের অভিমানী মনটা এবারও দিদির ওপর একটু অভিযোগী হয়ে পড়ে। আচ্ছা দি, তুই তো জানতিস তোকে ছাড়া আমাদের বাড়িটা অসম্পূর্ণ। তবু কি করে তুই আমাদের ছেড়ে চলে গেলি? একবারও তোর মা বাপির কথা মনে হলো না? ওদের কথা ছেড়ে দে, তুই তো আমাকে জানিস, আমার যে তোকে ছাড়া এক মুহূর্ত জ্বলতো না। তবু কি করে চলে গেলি? কি করে পারলি দি? তোর এই ছোট্ট ভাইটার কথা। আমি ইচ্ছে করে করিনি রে ভাই, ইচ্ছে করে করিনি। আমি যে ভয়ঙ্কর একটা জায়গাতে ফেসে গিয়েছিলাম। আমি অসহায় নিরুপায় ভাবি। রবিনের চোখ প্রতিহিংসার আগুনে আবার জ্বলে ওঠে। চিৎকার করে ওঠে ও, সব এই সায়েন্টিস্টটার জন্য হয়েছে। ওকে আমি ছাড়বো না। ও এবার ওর দিদিকে ছেড়ে প্রতিশোধের তাড়নায় প্রবল আক্রোশে বিতানের উপর ঝাঁপিয়ে পড়ে। বল বল বল, কেন এমন করলি? আমরা তোর কি ক্ষতি করেছিলাম? কেন আমাদের জীবন থেকে ৭৫টা বছর কেড়ে নিলি? বল। প্রচন্ড জোরে বিতানকে লাথি মারে ও। বিতান মুখ থুবড়ে পড়ে যায়। রবিন ওর জামাটা টেনে ধরে প্রশ্ন করে,
বল বল, আমার প্রশ্নের উত্তর দে। বল কেন আমাদের সঙ্গে এমনটা করলি, বল। মৃণাল এবং লিওন এমন ঘটনায় প্রথমে ঘাবড়ে গিয়েছিল, তারপর দুজনেই একসঙ্গে ছুটে আসে। ওরা রবিনকে বাধা দিতে চাইলে রবিন ওদের দুজনকে এমন জোরে ঘুষি মারে যে ওরা কয়েক পা পিছিয়ে যায়। রবিনের হিংস্র রূপ দেখে রাগিনী একেবারে স্তম্ভিত হয়ে পড়ে। ও ভাবতেই পারছে না এটা ওর ভাই। ভাষা হারিয়ে বিস্মিত চোখে রবিনের দিকে চেয়ে থাকে রাগিনী। রবিন বিতানকে আবারও লাথি মারতে উদ্যত হয়, আর তখনই রাগিনী সম্বিত ফিরে পায়। ওর ভাইকে টেনে ধরে। ওনাকে ছেড়ে দে ভাই, ছেড়ে দে, এমনটা করিস না। আমার কথাটা শোন, ওনার কোনো দোষ নেই রে, সব দোষ আমার। তুই ওনাকে ছেড়ে দে, এরকম করিস না ভাই, প্লিজ। রাগিনীর ভীত কণ্ঠস্বরকে রবিন অন্য কিছু মনে করে। দিদিকে সাহস দেওয়ার জন্য ও দিদিকে আশ্বস্ত করার চেষ্টা করে। একে ভয় পাস না দি, আমি এসে গিয়েছি। এই লোকটা তোর কিচ্ছু করতে পারবে না। উনি আমার কোনো ক্ষতি করেননি ভাই, তুই ওনাকে ছাড় না। এই শয়তানটাকে আমি কোনোভাবেই ছাড়বো না। ও আমাকে যতটা কষ্ট দিয়েছে তার দ্বিগুণ ওকে আমি ফিরিয়ে দেব। এমন ভয়ঙ্কর শাস্তি দেব যে ও নিজেই নিজেকে চিনতে পারবে না। রবিন পকেট থেকে কিছুটা বন্দুক এবং কিছুটা হাতুড়ির মতো এরকম দেখতে একটা অস্ত্র বের করে। রাগিনী ওই আশ্চর্য জিনিসটাকে চিনতে না পারলেও বিতানের আসন্ন বিপদটাকে আঁচ করতে পারে। যার গায়ে কোনোদিন সামান্য একটা আঁচড় লাগতে দেয়নি, সেই ভাইকেই এবার ও জোরে একটা থাপ্পড় মারে। ভাই! আর একটা বার যদি ওনাকে আঘাত করার কথা ভাবিস, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। তুই সত্যিটা জানিস না ভাই, সত্যিটা না জেনে ওনাকে দোষারোপ করছিস। তুই জানিস আমাদের সঙ্গে কি হয়েছিল? শুনতে চাস সেই কথা? তবে শোন, আজ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটার জন্য কেবলমাত্র আমি দায়ী। আমার জেদের জন্যই উনি আমাকে টাইম মেশিনে নিয়ে গিয়েছিলেন। আমি ওনাকে টাইমটা সেট করতে দিইনি। আমার পাগলামির জন্য আজ উনি নিঃস্ব হয়ে গিয়েছেন। আমি ওনার সব কিছু কেড়ে নিয়েছি ভাই, আমার কারণেই আমার পরিবার শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ রে, তুই যে এত কষ্ট পেয়েছিস না, সেটাও শুধু আমার জন্যই। তোর অপরাধে শুধুমাত্র আমি। তুই আমাকে শাস্তি দে, আমাকে শাস্তি দে। হ্যাঁ রে, আমার দোষ সবটা। রাগিনী মেঝেতে বসে পড়ে কান্নায়। রবিন ওর দিদিকে শক্ত করে ধরে। প্লিজ প্লিজ দি, তুই শান্ত হ। নিজেকে এইভাবে দোষ দিস না। তুই 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 আমাদের অপরাধী নোস। তুই আমাদের খুব ভালোবাসিস। হ্যাঁ হ্যাঁ দিদি, দিদি শান্ত হ। তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারিস না। এই লোকটা তোকে জোর করে নিয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ, আর এখন আমি এটাও বুঝতে পারছি কেন তুই এই লোকটার হয়ে কথা বলছিস। তুই ভয় পাচ্ছিস, তাই তো? এই লোকটা তোকে। রাগিনী রবিনের হাত টেনে নিয়ে নিজের কপালে ঠেকায়। তারপর কাঁদতে কাঁদতে ও আবার বোঝানোর চেষ্টা করে। আবার ভুল করছিস তুই। উনি আমাকে কোথাও নিয়ে যাননি রে। আমার কথা শোন, আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম। তুই তো তখন খুব ছোট ছিলি, তাই আমাকে ঠিক মতো চিনিস নি। আমি খুব বেপরোয়া ছিলাম রে, খুব বাজে, খুব বেপরোয়া ছিলাম। আমি ওনাকে শেষ করে দিয়েছি আমি ওনার জীবনটা। আমি তোর কাছে হাত জোর করে প্রার্থনা করছি ভাই, প্লিজ তুই ওনাকে আর অপমান করিস না। আমি ওনার কষ্টটা আর দেখতে পারছি না। আমি তো তাই সব কিছুর জন্য। তুই আমাকে শাস্তি দে, আমাকে শাস্তিটা দে, শাস্তি দে। রাগিনী রবিনের হাতে জোরে জোরে মাথা ঠুকতে থাকে। বিতান কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু ওর কণ্ঠস্বর এতটাই অস্ফুট যে ওখানে উপস্থিত কোনো ব্যক্তি কিছু শুনতে পাচ্ছে না। প্লিজ তুই শান্ত হ, প্লিজ। আমি হয়তো একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি, কিন্তু এটা তো সত্যি। এই লোকটা তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর তুই যে আমার কাছে কি, সেটা যদি আমি এই লোকটাকে বোঝাতে পারতাম। আজ যে দি তোর সামনে আছে না, যাকে তুই দেখতে পাচ্ছিস, তোর সামনে বেঁচে আছে, দাঁড়িয়ে আছে, সেটা শুধুমাত্র ওনার জন্যই রে। আমিও তখন তোর মতোই ওনাকে কি না বলে অপমান করেছি।
তুই ওনাকে এখন এইভাবে মারলি? যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে তাকেই আমরা এরকম করলাম। আমাদের যে নরকেও ঠাঁই হবে না রে। আমি এত কিছু জানি না দি, আমার মনে হয়েছে এই লোকটার জন্য আমাদের সবকিছু শেষ হয়ে গিয়েছে। আমি তোকে কতগুলো বছর দেখতে পাইনি, তুই ছাড়া আমার বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল। ভাই ও কথা বলিস না, তুই শোন না, আগে সত্যিটা ভালো করে শোন। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা আমি আর জানতে চাই না দি। রবিন ওর দিদির গাল দুটো চেপে ধরে। প্লিজ বল না দি, তুই আর কখনো আমাকে ছেড়ে যাবি না তো? তোকে ছাড়া আমি তোকে ছেড়ে আর কোথাও যাবো না ভাই। আমার যে আর কোথাও যাওয়ার জায়গাই নেই রে। কাঁদিস না, এবার থেকে আমি সারাক্ষণ আমার এই ছোট্ট ভাইটার কাছেই থাকবো। প্লিজ তুই ওনার কাছে একবার ক্ষমা চা। নিজে তুই যা বলবি আমি তাই করবো দি। এখন একটু তোর কাছে থাকতে দে। আজ কতগুলো বছর। রাগিনী আর রবিন সবকিছু ভুলে একে অপরকে ধরে কেঁদে চলেছে। ভাই বোনের এই মিলনে বিতানের ভেজা চোখ উজ্জ্বল হয়ে ওঠে। মৃণাল এবং লিওন দুজনেই চুপচাপ দাঁড়িয়ে এই সব দৃশ্যগুলো দেখে যাচ্ছে। ওদের চোখের কোণাও এবার ভিজে উঠেছে। রবিন অ্যানোনিমাস মিরর, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। একটা সময় আমি এই ছেলেটার চিকিৎসা করেছিলাম। সেই সময় ওর চকলেট নিয়ে অভিযোগের শেষ ছিল না। প্রফেসর জোনাল ওকে কিভাবে শান্ত করেছিল সেটা শুধুমাত্র আমিই জানি। সেই ছেলে কি করে এমন হলো? লিওনের ঠোঁটে অদ্ভুত একটা হাসি ফুটে ওঠে। সঞ্জীবনী চকলেটের প্রভাব মানে? আপনি কি ভুলে গেলেন ডক্টর, সঞ্জীবনী চকলেটের সাইড এফেক্টের ব্যাপারটা? রবিনের আইকিউ লেভেল তলানিতে ছিল। ওই ডলফিনটার কথা আপনার মনে আছে, যাকে প্রথম ট্রেন করা যাচ্ছিল না? পরবর্তীকালে সঞ্জীবনী চকলেটের প্রভাবে ডলফিনটি সবার থেকে বুদ্ধিতে এগিয়ে যায়। রবিনের ক্ষেত্রেও সেই একই জিনিস হয়েছে, কিন্তু ও কি করে অ্যানোনিমাস মিরর হয়ে উঠল সেটা আমাকে ভাবিয়ে তুলছে। আমি বলছি। রবিন পাশ থেকে উত্তর দেয়। ও এতক্ষণ ওর দিদির সঙ্গে আলাদাভাবে কথা বলছিল। এখনের পরিস্থিতি আগের থেকে সম্পূর্ণ আলাদা। সবার ভুল বোঝাবুঝি, মান অভিমান সবটাই মিটে শান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। মৃণাল এবং লিওন দুজনেই ব্যস্ত হয়ে ওকে সোফায় বসতে বলে। বেতান ওখানে উপস্থিত না থাকলেও রাগিনী এসে ওর ভাইয়ের পাশে বসে। রবিন বলতে শুরু করে, ডিসলেক্সিয়াতে ভোগা একটা ছেলের পক্ষে এই জায়গায় পৌঁছানো এতটা সহজ ছিল না। বহু প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছিল। সেই সময় মাথার উপর ছাদ ছিল না, খাবার দেওয়ার কেউ লোক ছিল না। প্রথম ডাস্টবিন থেকে এটা ওটা তুলে নিয়ে কোনো রকমে পেট ভরাতাম। কোনোদিন গাছের তলায়, আবার কোনোদিন বা কারো বাড়ির দরজার সামনে শুয়ে রাত কাটিয়েছি। তবুও আমি নিজের বাড়ি ফিরে যাইনি। অন্যের বাড়ির দরজার মাঝামাঝি শুয়ে থাকার জন্য অনেক লাথি ঝাঁটা খেতে হয়েছিল আমায়। কেউ পাগল কিংবা ভিখিরি বা চোর এসব ভেবে আমার উপর গরম জল ছুঁড়ে মারত। সেই সময় আমার সমস্ত শরীরে দগদগে ঘা হয়ে গিয়েছিল। রাগিনী রবিনের হাতটা চেপে ধরে, ওর দিকে করুণভাবে তাকায়। রবিনের ঠোঁটে ফুটে ওঠে আলতো হাসি। আমি তখনের কথা বলছি দি। এখন আমার শারীরিক কষ্ট হয় না। তোর যদি খারাপ লাগে তাহলে আমি বলবো না। আমি শুনতে পারবো, বল তুই। বেশ বলি। আমার সারা শরীর জ্বালা করত। তখন আমার মধ্যে এইটুকু সাধারণ জ্ঞান ছিল না যে আমি একাই হসপিটালে গিয়ে নিজের চিকিৎসা করাবো। আমি শুধু দিনরাত চিৎকার করে কাঁদতাম, কিন্তু আমার সেই চিৎকার শুনে কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। এই পৃথিবীতে ভালো লোকের বড়ই অভাব। আমি মৃত্যুর জন্য দিন গুনতাম, কিন্তু আশ্চর্যভাবে আমি বেঁচে ছিলাম। এক জায়গায় পড়ে পড়ে আমি এই পৃথিবীর কত বিচিত্র মানুষদের দেখা পেলাম। চোর চুরি করছে, গদির জন্য একজন মানুষ আরেকজনকে খুন করছে, আইনের রক্ষক হয়ে টাকার জন্য অন্যায়ের সঙ্গে আপোষ করতে একটুও বিবেকে বাঁধছে না। তারপর হঠাৎ করেই
যেন আমার মস্তিষ্ক সচল হয়ে উঠল। আমি বুঝতে পারলাম এই দুনিয়াতে সুস্থভাবে বেঁচে থাকতে হলে টাকার খুবই প্রয়োজন। এই টাকা বড়ই আশ্চর্য জিনিস। টাকা যেমন মানুষের থেকে সুখ কেড়ে নিতে পারে, তেমন আবার শান্তিও ফিরিয়ে দিতে পারে। আমার টাকার পিছনে ছোটার প্রথম কারণটা হলো আমার জীবনের সেই প্রিয় মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে আসা। আর তারপর থেকেই শুরু হলো এই এখনের আমি হয়ে ওঠার লড়াই। প্রথমে ছোটখাটো চুরি, তারপর বড়, আর ঘটনাক্রমে এক হ্যাকারের সঙ্গে আমার পরিচয় হয়। সেই দিন আমি অবাক হয়ে দেখলাম কিভাবে কয়েক সেকেন্ডে ও একটা ব্যাংকের ম্যানেজারকে চিট করে কোটি কোটি টাকা নিজের অ্যাকাউন্টে ভরে নিল। আর তখন এই জিনিসটাই আমাকে ভাবিয়ে তুলল। আমি বুঝতে পারলাম এটা যদি ঠিক মতো করতে পারি তাহলে পুরো পৃথিবী আমার হাতের মুঠোয় চলে আসবে। ব্যাস, তারপর ওটাকে আমি আমার পেশা বানিয়ে নিলাম এবং তাতে আমি ভীষণভাবে সাকসেসফুলও। শুরু করলাম আমার আপনজনের খোঁজ নেওয়া। সিসিটিভি ফুটেজের মাধ্যমে লাস্ট আমি আমার দিকে প্রফেসর জোনাল ও প্রফেসর বিতানের সঙ্গে একটা রুমে ঢুকতে দেখি। কিছুক্ষণ পর প্রফেসর জোনাল বাইরে বেরিয়ে আসলেও বাকি দুজন বের হয়নি। ওই রুমটা এমনভাবে তৈরি যে ওর ভিতরের কোনো জিনিসকে হ্যাক করা বা বাইরে থেকে নতুন কোনো ডিভাইস ভিতরে প্রবেশ করানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তাই আমি জানতে পারিনি ওই রুমের ভিতরে ঠিক কি আছে এবং আমার দিদির সঙ্গে কি হয়েছে। বেশ কিছু বছর ধরে প্রায় 24 ঘন্টাই আমি ওই দরজার বাইরের সিসিটিভি ক্যামেরায় চোখ রেখে বসে থাকতাম, কিন্তু আমার নিট ফলস সেই জিরোই। একটা সময় থেকে আমি সারা পৃথিবীর সিসিটিভি ফুটেজ চেক করতে থাকি। প্রতিদিনই মনে হতো আজ বুঝি আমার দিকে আমি দেখতে পাবো। এই 3 দিন অসুস্থ ছিলাম বলে কোনো কাজ করতে পারিনি। আর আয়রানি দেখ, এরই মধ্যে আমার আমার কাছে আমার জন্য তোকে কত কষ্ট পেতে হয়েছে রে। আমি তো রবিন ওর দিদির গাল দুটো মুছে দেয়। এবার দিদিকে বোঝানোর চেষ্টা করে, যেটা হয়ে গিয়েছে সেটার জন্য আর কষ্ট পাস না। তুই ভালো আছিস সেটাই আমার কাছে আনন্দের। কিন্তু নিজের উপরে এখন আমার ভীষণ রাগ ধরছে। সত্যিটা না জেনে আমি এতদিন ধরে প্রফেসর বিতান সেনকে ভুল বুঝে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তোমার দিদিকে গুম করে দিয়েছি, তাই তো? বিতানের কথা শুনে ওরা 3 জনই এবার পিছনে ঘোরে। না মানে মাথা নিচু করে ফেলে রবিন। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আসলে তোমার ভাবাটা অস্বাভাবিক কিছু নয়। পরিস্থিতি মানুষকে অনেক সময় অনেক কিছুই ভাবতে বাধ্য করে। আমরা সবাই পরিস্থিতির শিকার। বিস্মিত চোখে মুগ্ধভাবে বিতানের দিকে তাকায় রবিন। এদিকে রাগিনী যতই বিতানকে দেখছে ততই আশ্চর্য হচ্ছে। এমন একটা মানুষের সঙ্গে ও এত বছর ছিল। কি অদ্ভুত মানুষটা, কারোর ওপর কোনো অভিযোগ নেই। বিতান এবার রবিনের সামনে এসে বসে। যাই হোক, তুমি যে শেষ পর্যন্ত আমাকে ক্ষমা করেছো এটার জন্য প্লিজ আপনি এমনভাবে বলবেন না। ভুলটা আমার, আমি বুঝতে পারিনি। আপনি আমাকে ক্ষমা। তুমি ভুল কিছু বলনি। আমি তোমাদের অপরাধী, তোমাদের অভিযোগ সাজে। আমি যদি না টাইম মেশিনটা তৈরি করতাম তাহলে বোধহয় এমনটা হতোই না। রবিন কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। হঠাৎই ওর মাথায় একটা অন্য চিন্তা চলে আসে। কিছুটা উত্তেজিত হয়ে ওঠেও। শুনেছি টাইম মেশিনে করে অতীত আর ভবিষ্যতে যাওয়া যায়। আমি বলতে চাইছি আমরা কি ওই টাইম মেশিনে করে 2021 সালে ফিরে যেতে পারি না? তাহলে তো আমরা আমাদের সব কিছু আবার ফিরে পাবো। রবিনের এমন প্রশ্নে বিতান কোনো উত্তর দিতে পারে না। ও অসহায়ের মতো মৃণালের দিকে তাকায়। মৃণাল একটা দীর্ঘশ্বাস ফেলে। যেটা ভবিষ্যৎ সেটাকে কোনোভাবেই চেঞ্জ করা যায় না রবিন। যেটা ঘটার সেটা ঘটবেই। আমরা 2021 সালে ফিরে যেতে পারি, কিন্তু মৃত মানুষদের কোনোভাবেই বাঁচাতে পারবো না। এমনকি আমাদের সঙ্গে যেগুলো হয়েছে সেগুলো হবেই, হয়তো কিছুটা অন্যভাবে, কিন্তু আরও ভয়ঙ্করভাবেও হতে পারে, কিন্তু হবে, অতি অবশ্যই হবে। ভাগ্যকে কোনোভাবেই বদলানো যায় না। রবিন আর কথা বাড়ায় না। বর্তমান পরিস্থিতি ওকে অনেক বেশি পরিণত করে তুলেছে। মৃণালের কথায়
ব্যাপারটা ও সহজেই বুঝে যায়। মন যে কিছুতেই মানতে চায় না, শুধু মনে হয় যদি যদি সব কিছু ঠিক করা যেত। এই যদি বিষয়টাই তো কনফার্ম করা যায় না রবিন। যদি এবং কিন্তু নিয়েই আমরা সবাই বাঁচার স্বপ্ন দেখি। যদি সত্যি ঠিক করা যেত। বিতান এবার রাগিনীর দিকে তাকায়। ও বুঝতে পারে এই সব কথা যত শুনবে রাগিনী ততই কষ্ট পাবে। বিতান তাড়াতাড়ি অন্য প্রসঙ্গে চলে আসে। রবিনের দিকে তাকিয়ে কিছুটা অনুরোধ আর কিছুটা আদেশের সুরেই ও বলে, তুমি যে কাজটা করেছো সেটা ভুল। অবশ্য তুমি নিজে থেকে এই পথে আসতে চাওনি। তোমার এই পথে আসার কারণ ছিল একমাত্র তোমার দিদি, আর তাতে তুমি সফলও হয়েছো। এবার এসব কাজ ছেড়ে দাও। রবিন ভাবতে পারেনি বিতান ওকে এই সময় এই কথা বলবে। কথাটা শুনেই ওর ভ্রু কুঁচকে যায়। এটা ভুল। এটার জন্য আমি আমার দিকে ফিরে পেয়েছি। এই কাজ আমি কোনোভাবেই ছাড়বো না। এটা ক্রাইম রবিন। ক্রাইম? আমি তো আর মানুষ খুন করছি না, শুধু কিছু জিনিসের উপর আমি নজর রাখছি। এই খবর নেওয়ার জন্য কেউ যদি আমাকে টাকা দেয় তাহলে আমি কি করতে পারি? কারো অনুমতি ছাড়া তার জিনিসের প্রতি নজর রাখাটা অনেক বড় অপরাধ। এর জন্য তোমার অনেক বড় শাস্তি হতে পারে। শাস্তি? কে দেবে সেটা? আইন। আইন? 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 তুমি হাসছো? বিতান অদ্ভুতভাবে রবিনের দিকে তাকায়। বিতানের কথায় রবিনের মুখ সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে যায়। আইনের কথা আর বলবেন না প্রফেসর। আপনি কি জানেন আমি আইনের হয়েই বেশিরভাগ কাজগুলো করেছি। প্রতিটি দেশের সরকার আমাকে দিয়ে কোনো না কোনো কাজ করিয়েছে। শুধু তাই নয়, সেটার জন্য মোটা টাকার মাইনেও দিয়েছে। ওসব ছাড়ো। আপনি ক্রাইমের কথা বলছেন তো? প্রকৃত ক্রাইম কাকে বলে জানেন? যদি জানতেই চান তাহলে আমার সঙ্গে আমার ঘরে চলুন। ব্রেন বেকারের প্রতিটা পদক্ষেপ আমি আপনাকে দেখাতে পারি। তাহলে বুঝতে পারবেন। কি বললে? ব্রেন বেকারের প্রতিটা পদক্ষেপ তুমি জানো? উত্তেজিত হয়ে ওঠে মৃণাল। তাহলে তো প্রফেসর জোনাল কোথায় আছেন সেটাও তোমার জানা? এই পৃথিবীর মোটামুটি সব খবরই আমার জানা আছে ডক্টর। প্রফেসর জোনাল কি অবস্থায় আছেন আমরা জানতে চাই। প্লিজ তুমি আমাদের বলো। রবিন উত্তর দেওয়ার আগেই লিওন ওর হাতটা শক্ত করে চেপে ধরে। সবার প্রথমে আমি জানতে চাই আমার আঙ্কেল ঠিক আছেন কিনা। প্লিজ রবিন, আমাকে তুমি ওনার ভালো থাকার খবরটা দিও। কিছু বলতে পারে না রবিন। লিওন করুণ সুরে ব্যস্ত হয়ে ওঠে, প্রশ্ন করে, প্লিজ বলো আমার আঙ্কেল ভালো আছে তো? আমি বলতে পারবো না, আপনি নিজের চোখে দেখে নেবেন। আমি আঙ্কেলকে দেখতে পাবো? লিওনের চোখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। প্লিজ আমাকে দেখাও। সশরীরে দেখাতে পারবো না, তবে ওনার বর্তমান অবস্থানটা সেই জায়গাটা দেখিয়ে দিতে পারবো। আর সেটা দেখতে হলে আপনাদের আমার বাড়ি যেতে হবে। রবিনের ল্যাবের মধ্যে বসে আছে ওরা 5 জন। সবার দৃষ্টি দেওয়ালে থাকা স্ক্রিনের উপর হলেও রাগিনী বিতানের দিকেই চেয়ে আছে। এই কয়েক ঘন্টার মধ্যে ও যেভাবে মানুষটাকে বুঝেছে তেমন হয়তো আর কেউ বিতানকে বোঝেনি। হয়তো বা এর আগে রাগিনীও কাউকে এইভাবে বোঝার চেষ্টা করেনি। বিতান যতই সবার সামনে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, ওর কোটরাগত বিষণ্ণ দৃষ্টি রাগিনীর চোখ এড়ায়নি। রবিন প্রথমে বলতে না চাইলেও লিওনের অনুরোধে জোনালের খবর কমবেশি ডক্টর মৃণালের বাড়িতে বসেই বলতে হয়েছিল। লিওন ওর কাকার কথা যতটুকু শুনেছিল তাতে ওকে সামলে রাখা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছিল। মৃণাল অনেক কষ্টে ওকে শান্ত করে, তবে সেই থেকেও কোনো কথা বলেনি। নির্বাক দর্শকের মতো সকলের পাশে বসে থাকে। সমস্ত সিস্টেমগুলো অন করার পর রবিন জোনালের বর্তমান অবস্থা দেখানোর জন্য উদ্যত হলে রাগিনী ওর ভাইকে বলে, বলছি প্রফেসর জোনালকে যদি একটু পরে দেখি। সকলেই একসঙ্গে রাগিনীর দিকে তাকায়। না বলতে চাইছি কি, পিতান পিতান স্যারের সন্তান না থাকলে আমরা তো কখনোই আদিম প্রস্তর যুগ থেকে ফিরে আসতে পারতাম না। এখনো পর্যন্ত বাবা সন্তানের দেখা হয়নি। যদি ওনাদের আগে দেখা করানো যেত তাহলে আর কি। সন্তানের চিন্তায় পিতা ভিতরে ভিতরে প্রচণ্ডই উতলা হয়ে উঠেছিল। রাগিনীর মুখে এই কথা শুনে বিতান আরও বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে। কিন্তু পর মুহূর্তেই ও নিজেকে সংযত করে নেয়।
আমার সন্তান যেখানেই থাকুক না কেন ভালো আছে, ওকে না হয় একটু পরেই দেখব। প্রফেসর জোনালকে আগে। মৃণাল বিতানের কথার মাঝখানেই বলে ওঠে, রাগিনী ঠিক কথা বলেছে। প্রফেসর জোনালের খবর এখনো আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু তোমার সন্তানের কোনো খবর জানি না। আগে ওকে খুঁজে পাওয়া দরকার। মৃণাল এবার রবিনের দিকে তাকায়। ব্রেন বেকার ইনস্টিটিউটের যে রুমের উপর তোমার এতদিন নজর ছিল, সেখানকার 3 দিন আগের ফুটেজটা আমাদের একটু দেখাও। ওখান থেকে আমরা সহজেই বিতানের সন্তানের খোঁজ পেয়ে যাব। বিতান আর বাধা দেয় না। ওর স্নায়ুতন্ত্রগুলো ক্রমশ অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে। যতটা সম্ভব স্বাভাবিক গলাতেই বলার চেষ্টা করে। আমি মায়ের খবর সবার আগে জানতে চাই। ওনার কি হয়েছিল? তুমি নিশ্চয়ই আমার মায়ের খবর জানো। রবিন মাথা নেড়ে হ্যাঁ জানায়। আমার মা আমাকে ছাড়া কিভাবে দিন কাটিয়েছিল? উত্তর দিতে পারে না রবিন। প্লিজ বলো। আপনাকে দেখতে না পেয়ে উনি একেবারে ভেঙে পড়েছিলেন। আপনার স্ত্রী বহু কষ্টে ওনাকে সামলে রেখেছিলেন। তারপর ক্যান্সারের কারণে উনি। বিতান কথা না বললেও ওর কণ্ঠনালীর সঞ্চালন স্পষ্ট হয়ে ওঠে। মৃত্যুর পর আপনার স্ত্রী ওনার মুখাগ্নি করেন। আর ভাই বোনেরা? আপনার চলে যাওয়ার কয়েক মাস পরেই আপনার বোন পাগল হয়ে গিয়েছিলেন। আপনার স্ত্রী ওনাকে সব সময় দেখে রাখতেন, কিন্তু একটা সময় ওনার পাগলামি এতটাই বেড়ে গিয়েছিল যে ওনাকে মেন্টাল হসপিটালে পাঠাতে বাধ্য হন। তারপর ওখানে থাকাকালীন উনি। কিছুক্ষণের জন্য ঘরটা একদম শান্ত হয়ে যায়। আর আমার ভাই? আপনি চলে যাওয়ার পর উনি ঠিকমতো কাজ করতে পারছিলেন না। একদিন ফটোশ্যুট করতে গিয়ে অসাবধানতাবশত একটা সিংহের কবলে পড়ে। বিতানের মধ্যে আর কোনো শারীরিক প্রতিক্রিয়া দেখা যায় না। ও যেন এখন যন্ত্রচালিত একটা মেশিন হয়ে গিয়েছে। এবার একটানা মোহিনীর কথা বলতে শুরু করে রবিন। মোহিনী কিভাবে ওর সন্তানের জন্ম দিয়েছিল, সেই সন্তানের সঙ্গে ঠিক কি কি হয়েছিল, ব্রেন বেকার সে কিভাবে ওদের ওপর অত্যাচার করেছে, পুষ্টির অভাবে মোহিনীর মৃত্যু, সবটা একটানা বলে ও চুপ করে। বিতান বাদে সকলেরই চোখের কোণ এখন ভিজে উঠেছে। প্রিয়জনদের মৃত্যুর খবরে বিতান কিছু প্রতিক্রিয়া দেখাচ্ছে না দেখে মৃণাল ওর পিঠে হাত রাখে। বিতান নিজের ডান হাতটা তুলে চোখের পাতাটা আলতো করে ফেলে বোঝানোর চেষ্টা করে ও ঠিক আছে। তারপর রবিনের দিকে তাকায়। এবার তুমি 3 দিন আগের ওই ফুটেজটা দেখাও। বিতানের মনের অবস্থা এই মুহূর্তে ঠিক কি সেটা এখানে উপস্থিত সকলেই বুঝতে পারছে, কিন্তু কেউ ওকে সান্ত্বনা দিতে পারছে না। তবে একটা আশায় সবাই বুক বেঁধে আছে। বিতান নিজের শেষ সম্বল, নিজের ছেলেকে যদি কাছে পায়, ওর বুকে জমে থাকা কষ্টগুলোকে কিছুটা হলেও দূরে সরাতে পারবে। আর সেই কারণেই সকলেই এবার নড়ে চড়ে বসে। রাগিনী বিতানের ছেলেকে দেখার জন্য প্রচণ্ড অস্থির হয়ে উঠেছে। নিজেকে ওর সবচেয়ে বড় অপরাধী মনে হচ্ছে। আজ ওর কারণেই এই মানুষটা সব কিছু হারিয়ে ফেলেছে। যে আগের কোনো কিছু ঠিক করতে পারবে না জানে, তবুও ছেলেকে ফিরে পাওয়ার মুহূর্তে বিতানের তৃপ্তি কল্পনা করে রাগিনী একটু হলেও শান্তি পাবে। রবিন সময় নির্ধারণ করে ব্রেন বেকার রিসার্চ ইনস্টিটিউটের সিসিটিভি ফুটেজ হ্যাক করে নেয়। সবাই দেখতে পায় এক বয়স্ক ভদ্রলোক দরজার উপরে হাত রাখার সঙ্গে সঙ্গে দরজাটি খুলে যায় এবং লোকটি হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই আবার দরজাটা বন্ধ হয়ে যায়। মৃণাল প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠে। তবে ও কিছু বলার আগেই রবিন ভিডিওটা একটু পিছিয়ে বর্ণিলের মুখটা স্ক্রিনের ওপর স্থায়ী করে দেয়। আচ্ছা, আপনারা তো বলছেন যে বিতান স্যারের সন্তান ছাড়া এই দরজা আর কেউ খুলতে পারবে না, কিন্তু এখানে তো। এটাই আমার ছেলে। আমরা 75 বছর আদিম প্রস্তর যুগে আটকে ছিলাম। তাই বলে এত বয়স্ক? বিতানের মুখের দিকে তাকিয়ে রাগিনী চুপ করে যায়। একবার বিতানের দিকে আর একবার স্ক্রিনের উপর ভেসে থাকা বর্ণিলের মুখটাকেও যেন মেলানোর চেষ্টা করে। পরিস্থিতি এই মুহূর্তে ওকে মুখ বানিয়ে দিয়েছে। আগের অবস্থায় থাকলে এই বাবা ছেলেকে নিয়েও যে কি বলতো সেটা শুধু স্বামী পরমানন্দ মহারাজই জানেন। এবারের দৃশ্য দেখে সবার চক্ষু স্থির হয়ে যায়। বিতান পায়ের বুড়ো আঙুলগুলো শক্ত করে মেঝের ওপর চেপে ধরে। হাতের তালু মুঠো করে স্নায়ুগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কাছে না থাকলেও ছেলের মৃত্যু দৃশ্য নিজের চোখে দেখা যে কোনো বাবার পক্ষেই সম্ভব নয়। কোনো এক অদৃশ্য শক্তি ওর সমস্ত সংযমকে অতিক্রম করে যেন বলে ওঠে, প্লিজ স্টপ ইট।
কথাটা এতটাই অস্ফুট যে কেউ সেই কথা শুনতে পায় না। বিতান চোখটা বন্ধ করে নেয়। এই মুহূর্তে ওখানে উপস্থিত কেউই যে স্বাভাবিক অবস্থাতে নেই, সকলেই দৃষ্টি টেলিভিশন স্ক্রিনের উপর স্থির রেখেছে। মুখ বধির হয়ে গিয়েছে সবাই। লিওন ভিতরে ভিতরে ফোঁপাচ্ছে। এই মুহূর্তে ওর সমস্ত রাগ নিখিলের উপর এসে পড়ে। নিখিল চাইলে বিতানের সন্তানকে ব্রেন বেকারের হাত থেকে বাঁচাতে পারত। টাকা আর ক্ষমতা মানুষকে যে এইভাবে অন্ধ করে দিতে পারে সেটা নিখিলকে না দেখলেও বুঝতে পারত না। এরপর ব্রেন বেকার যখন বর্নিলের নিথর শরীরটার উপর ফুটবলের মতো লাথি মারছে, তখন সকলেই বিতানের দিকে তাকায়। বিতান অনেক চেষ্টা করেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। ওর সারা শরীর কেঁপে ওঠে। রবিন তাড়াতাড়ি ওর সিস্টেমগুলো অফ করে দেয়। মৃণাল বিতানের কাঁধে আলতো করে হাত রাখে। বিতান। লিওন বিতানের সামনে হাঁটু মুড়ে বসে ওর হাত দুটো শক্ত করে চেপে ধরে। স্যার। রবিন আর রাগিনীও কিছু বলতে পারে না। বেশ কিছুক্ষণ পর বিতান এবার চোখ মেলে চায়। আমি ঠিক আছি, আমি একটু বাথরুম যাব। রবিন, তোমার বাথরুমটাকে একটু ইউজ করতে পারি? রবিন কোনো কথা বলতে পারে না। বিতান ওর অনুমতির অপেক্ষা না করেই দরজার দিকে এগিয়ে যায়। যাই, আমি যাই একটু। না না, ওনাকে কেউ এই অবস্থায় একা ছাড়বেন না। রাগিনী কাঁপা কাঁপা গলায় বলে ওঠে। মৃণাল বিতানের দিকে দৃষ্টি রেখে দীর্ঘশ্বাস ছেড়ে রাগিনীকে উত্তর দেয়। এই সময় ওর একটু একা থাকা দরকার। অনেক মানুষ আছে যারা অন্যের সামনে নিজের কষ্টটা প্রকাশ করতে পারে না। বিতান সেই সব মানুষদের মধ্যে পড়ে। কাঁদলে হয়তো নিজেকে হালকা লাগবে। আবার অনেক মানুষ এরকম আছে যারা অন্যকে একা ছাড়ে না, আর আমি তাদের মধ্যে একজন। ও ছুটে এসে বিতানের হাতটা ধরে নেয়। বিতান ওর মুখের দিকে তাকায়, তবে ওর দৃষ্টির কোনো পরিবর্তন হয় না। রাগিনী ওর ডান হাতটা নিজের দু হাতের মধ্যে রাখে। মানুষের কখন আপনজনের প্রয়োজন হয় জানেন? যখন সে কষ্ট পায়। আপনজনকে জড়িয়ে ধরে কাঁদতে পারলে কিছুটা হলেও মনে শান্তি আসে। আমি জানি সেটা। আমার ভাইকে পেয়ে আমি সেটা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। আমি জানি আপনার আপন আর কেউ নেই, আর আমি আপনার আপন কেউ নই। তবে অনেক সময় তো প্রতিবেশীও আপন হয়ে ওঠে, তাই না? আমি তো আপনার সঙ্গে ৭৫ বছর থেকেছি। কিছুটা সেই অধিকার থেকেই বলছি। আপনি কি কিছুক্ষণের জন্য আমাকে আপন ভাবতে পারবেন? তুমি? না না, আমি দয়ালু নই। তবে এটা তো দেখেছি, এখনো দেখছি আপনি আমার জন্য কি কি করেছেন। আমার জন্যই তো আপনি আজকে সব কিছু হারিয়েছেন, অথচ আপনি সেই আমার জন্যই ভেবে যাচ্ছেন। নিজের পরিবারের কথা না ভেবেই আপনি আমার পরিবারকে আগে খুঁজে দিয়েছেন। কি বলি বলুন তো, ভগবানকে তো আমি কখনো চোখে দেখিনি, জানি না সত্যি উনি আছেন কিনা। তবে কেউ যদি আমাকে ভগবানের কথা জিজ্ঞাসা করে, আমি কিন্তু আপনার কথাই বলবো। আমি বোধহয় আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম জানেন, তাই এই জন্মে আমি আপনার সান্নিধ্যে আসতে পেরেছি। আপনি যদি কিছুক্ষণের জন্য আমাকে নিজের কেউ মনে করেন, আমি নিজেকে ভীষণ লাকি মনে করব। কিন্তু আমি বাথরুমে যাব, প্লিজ আমাকে যেতে দাও। আমি জানি তো আপনি স্ট্রং, কিন্তু আমার চোখকে ফাঁকি দিতে পারবেন না। আপনার ভিতরে এখন ঠিক কি চলছে আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। প্লিজ আপনি কাঁদুন, আপনার ভেতরে জমে থাকা কষ্টটা আমাদের সামনে প্রকাশ করুন প্লিজ। কেন তুমি বিরক্ত করছো? প্লিজ আমাকে ছাড়ো। বিতানের গলায় বিরক্তি ছড়ে পড়লেও রাগিনী এত সহজে ওকে ছেড়ে দেয় না। এবারও বিতানকে আঘাত করার জন্য বলে, আমি কি এতটাই খারাপ? হ্যাঁ, আমি এতটাই খারাপ? কেন সবসময় আমাকে দূরে সরিয়ে রাখেন আপনি? ৭৫ বছর ধরে আমি আপনার সঙ্গে আছি, এত বছর পরেও কি আমি আপনার ওপর কোনো রকমের অধিকার দেখাতে পারি না? একটা বারের জন্য কি আমাকে আপন ভাবতে পারেন না আপনি? বিতানের বিষণ্ণ চোখে অদ্ভুত দৃষ্টি ফুটে ওঠে। প্লিজ একটিবার, আর বলবো না,
শুধুমাত্র কিছুক্ষণের জন্য, প্লিজ। ভিতরের জমে থাকা অজস্র কষ্টগুলো যেন বিতানের মধ্যে চক্রাকারে ঘুরপাক খাচ্ছে। ও সেগুলো বের করে দিতে চাইছে, কিন্তু পারছে না। ওকে এখনো চুপ থাকতে দেখে রাগিনী ওর ওপর নিজের অধিকারটা ফলিয়ে দেয়। ও বিতানকে আলিঙ্গনবদ্ধ করে। প্লিজ একটিবার, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ। রাগিনীর স্পর্শ বিতানকে এবার অন্য কিছু অনুভব করায়। ওর মনে হচ্ছে ওর সবচেয়ে আপন কেউ বুঝে ওকে জড়িয়ে ধরে আছে। বিতান আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। ও উচ্চ স্বরে কেঁদে ওঠে। রাগিনী, রাগিনী, আমি শেষ হয়ে গিয়েছি রাগিনী। আমার সন্তানকে ওকে আমি একবারের জন্য দেখতে পেলাম না রাগিনী। আমি শেষ হয়ে গিয়েছি রাগিনী। আমার সন্তানকে ওরা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আজ আমি নিঃস্ব, আমার কেউ নেই। আমি কি নিয়ে বাঁচবো রাগিনী? আমি কি নিয়ে বাঁচবো? রাগিনী বিতানের পিঠে নিজের আঙুলগুলো শক্ত করে চেপে ধরে। বিতান ওর ঘাড়ে মুখ গুঁজে দেয়। কে বলল আপনার কেউ নেই? কেন ভাবছেন? আমি তো আছি। এরপর থেকে আমি সব সময় চেষ্টা করব আপনাকে ভালো রাখার, সব সময় চেষ্টা করব। কিন্তু রাগিনীর বলা এই কথাগুলো নিজে ছাড়ার কেউ শুনতে পায় না, এমনকি ওকে ধরে থাকা বিতানও না। বিতানের বুক ফাটা কান্না এই ঘরের সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে। এদিকে রবিনের মধ্যে অদ্ভুত এক প্রতিক্রিয়া দেখা দেয়। কেন জানে না, ওর দিদির এত কাছে কাউকে মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। শুধু মনে হচ্ছে ওর দিদি বোধহয় আবার ওর থেকে দূরে চলে যাবে। কিন্তু বিতানের কান্না ওকে এই মুহূর্তে চুপ করিয়ে দেয়। তবে রবিন সকলের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না, ও অন্যত্র চলে যায়। কতক্ষণ যে ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে কেঁদেছিল, ওরা দুজনেই সেটা জানে না। মৃণাল এবং লিওন নির্বাক দর্শকের মতো ওদের দিকে তাকিয়ে নীরবে চোখে জল ফেলে যাচ্ছিল। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতিটাও কিছুটা স্বাভাবিক হয়। রবিন সবার জন্য কফি বানিয়ে নিয়ে আসে। রাগিনী একটা কফি মগ তুলে বিতানের দিকে এগিয়ে দেয়। রবিন একবার বিতানের দিকে আর একবার ওর দিদির দিকে তাকায়। রাগিনীর দৃষ্টিতে যে বিতানের জন্য অন্য কিছু রয়েছে, সেটা রবিনের চোখ এড়ায় না। এর আগে বেশ কয়েক ঘন্টা ধরে রবিন একা একা ভেবেছে। কিছুটা তখনের স্মৃতি আর কিছুটা ওর বর্তমান পাকা মাথার বুদ্ধির দ্বারা ৭৫ বছরের সমস্ত ঘটনাই এখন রবিনের কাছে স্পষ্ট। রাগিনী কার কার সঙ্গে মিশত, কি খেতে ভালোবাসত, সব কিছুই দিদির অবর্তমানে রবিন জেনে গিয়েছে। ওর এটাও মনে আছে আজ থেকে ৭৫ বছর আগে ওর সামনেই ওর দিদি বিতানকে জড়িয়ে ধরেছিল। বিতানের অস্বাভাবিক আচরণ সেই মুহূর্তে ওর মস্তিষ্কে কোনো রকম প্রভাব ফেলতে পারেনি, কিন্তু বর্তমানে সেই দৃশ্য মনে পড়লেই রবিনের পেশি শক্ত হয়ে ওঠে। রবিন, তোমার যদি কোনো অসুবিধে না হয় তাহলে এবার কফি খেতে খেতে প্রফেসর জোনালের অবস্থান দেখতে পারি। রবিন নিজের ভাবনায় ডুবেই গিয়েছিল। মৃণালের কথায় ও যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। শিওর ডক্টর। তারপরেই নিজের কাজ শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনের উপর ভেসে ওঠে ৭৫ বছর আগেকার একটা ছবি। এই জায়গাতেই প্রফেসর জোনালকে লাস্টবার দেখা গিয়েছিল। এখানকার সিসিটিভি ফুটেজ খারাপ থাকায় ব্রেন বেকার অতি সহজেই সকলের সামনে ওনাকে মৃত ঘোষণা করে দেয়। দীর্ঘ ১০ বছর চেষ্টা চালিয়ে তারপর আমি সত্যিটা জানতে পারি। রবিনের পুনরুদ্ধার করা ভিডিও ফুটেজে সকলেই দেখতে পায় ব্রেন বেকার কিভাবে জোনালকে অপহরণ করেছে। এই দৃশ্য দেখার পর মৃণাল রবিনের দিকে অবাক হয়ে তাকায়। তারপর কিছুটা অভিযোগের সুরেই প্রশ্ন করে, তোমার কাছে যখন প্রমাণ ছিল তুমি সেটা পুলিশের হাতে তুলে দাওনি কেন? আমার এখানে উদ্দেশ্য ছিল আমার দিদিকে খুঁজে বের করা। দিকে না পাওয়া পর্যন্ত আমি কোনো কিছুই করতে চাইছিলাম না। তাছাড়া সেই সময় কিছু করলে আমাকেই হয়তো প্রফেসর জোনালের জায়গাতেই থাকতে হতো। এছাড়া আর একটা কারণ হলো। রবিন চুপ করে গেলে মৃণাল ব্যাঘ্রভাবে জিজ্ঞাসা করে, কি? নিখিল যাই করুক না কেন আমার কাকা একটা সময় আমাদের ভালোবাসতো। কথাটা শুনে মৃণাল আর কিছু বলতে পারে না। এদিকে নিখিলের কথা যখনই ওঠে লিওন স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না। ওর মধ্যে একটা অদ্ভুত রকম অনুভূতি হয়, তবে সেটা রাগ নাকি অন্য কিছু বুঝতে পারে না ও। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে নিখিল অপরাধী, তারপরেও কেন মাঝে মাঝে যে ওর নিখিলের প্রতি সহানুভূতি আসে। তাছাড়া কিছুক্ষণ আগেই তো দেখলো
নিখিল কিভাবে বিতানের মৃত ছেলেকে টেনে নিয়ে গাড়িতে তুলল, তারপরেও কেন লিওন জোর করে নিখিলের বিরুদ্ধে নিজেকে সজাগ করে তোলে। যদি কোনো দিন সুযোগ আসে, ও একবার নিখিলের মুখোমুখি হবে। সব উত্তর নেওয়ার সঙ্গে সঙ্গে ও নিখিলকে উপযুক্ত শাস্তিটাও দেবে। একই গাড়িটা এই জায়গায় এসে অদৃশ্য হয়ে গেল কিভাবে? অবাক চোখে প্রশ্ন করে মৃণাল। এখান থেকেই শুরু হচ্ছে ব্রেন বেকারের আন্ডারওয়ার্ল্ড ল্যাব। এর পুরোটাই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ঘেরা। বাইরের কোনো ডিভাইস ওর ভিতরে প্রবেশ করানো যাবে না। তবে ব্রেন বেকারের বায়ো সিগনেচার ব্যবহার করে আমি ওর আন্ডারওয়ার্ল্ড ল্যাবের ভিতরে ভার্চুয়ালভাবে প্রবেশ করতে পেরেছি, কিন্তু ওখানকার কোনো ছবি ক্যাপচার করতে পারিনি। আমার এখানকার সিস্টেমগুলো হ্যাং হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, কেউ যে আন্ডারওয়ার্ল্ড ল্যাবটাকে হ্যাক করতে চাইছে সেটা ব্রেন বেকার বুঝতে পেরে যাচ্ছে, আর সেই কারণে ওখানকার ম্যাগনেটিক ফিল্ডের পাওয়ার আরও বাড়িয়ে দিয়েছে। তবে ওই আন্ডারওয়ার্ল্ড ল্যাবের প্রতিটা জিনিসের অবস্থান আমার জানা। আলো এবং কম্পনের মাত্রাকে কাজে লাগিয়ে আমি পুরো আন্ডারওয়ার্ল্ড ল্যাবের একটা ইমেজ সৃষ্টি করেছি। সকলেই বিস্মিত চোখে ওর দিকে তাকিয়ে রয়েছে। দাঁড়ান, ডেমনস্ট্রেশনের সাহায্যে আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝাচ্ছি। রবিন বোতাম টিপতেই স্ক্রিনের ওপর ভেসে ওঠে গম্বুজ আকৃতির একটা বাড়ির ছবি। ব্রেন বেকারের আন্ডারওয়ার্ল্ড ল্যাবের বাইরেটা এইরকম দেখতে। মাটির তলায় বিশাল আয়তন জায়গা জুড়ে এই ল্যাবের অবস্থান। সুড়ঙ্গ পথ দিয়ে ভিতরে ঢুকতে হয়। সাউথের সবচেয়ে নিচু এবং লাস্ট ঘরটাতে রয়েছেন প্রফেসর জোনাল। ব্রেন বেকারের আন্ডারওয়ার্ল্ড ল্যাবের প্রত্যেকটা ঘর এবং রাস্তা রবিন প্রজেক্টরের মাধ্যমে সবাইকে দেখায়। তারপর শেষ ঘরের ছবিটা টেনে স্ক্রিনের ওপর বড় করে দেয়। এখানে এই যে গোলাকার বৃত্তটা দেখছেন, ঠিক এই জায়গাতেই প্রফেসর জোনালকে ঝুলিয়ে রাখা হয়েছে। ঝুলিয়ে রাখা হয়েছে মানে? অভিজ্ঞ মৃণাল ভয়ঙ্কর কিছু একটা চিন্তা করে কেঁপে ওঠে। অবস্থান দেখে সেই রকম বলেই তো মনে হচ্ছে। প্রথমে আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম, তারপরে এই বিষয়ে একটু পড়াশোনা করি, আর আমার মনে হয়েছে বাকি কথাটা বিতানি শেষ করে। ওনাকে বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছে শূন্যে। মস্তিষ্ক বাদে শরীরের বাকি অংশটা নিস্তেজ। বৈদ্যুতিক যন্ত্র? ওনার তো কষ্ট হবে। রাগিনীর চোখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। বিতান শুকনো মুখে ওর দিকে তাকায়। তুমি ভিতরে যাও। না, আমি দেখবো সবটা। তুমি এসব সহ্য করতে পারবে না, তোমার কষ্ট হবে। এমনিতেই তুমি অনেক কষ্ট পেয়েছো, প্লিজ এখান থেকে যাও। আমি পারবো, বললাম তো, আমার সবটা সহ্য হবে। রাগিনী যতটা সম্ভব দৃঢ় গলায় উত্তর দেয়। বিতান আর কিছু বলতে পারে না। রবিন বিতানের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। আজ থেকে ৭৫ বছর আগে যে চোখে ও লোলুপতা দেখেছিল, সেই চোখ এখন ওর দিদির জন্য প্রচণ্ড উদ্বিগ্ন এবং ব্যাকুলতায় ভরা। এই দৃষ্টি কখনো খারাপ হতে পারে না। এরকম দৃষ্টি তখনই হয় যখন কেউ কাউকে গভীরভাবে ভালোবাসে। রবিনের মনের মধ্যে যে আশঙ্কাটা ছিল সেটা হঠাৎ করেই সরে যায়। পরিবর্তে ওর ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। জোনালের বর্তমান অবস্থা সকলকেই স্তব্ধ করে দিয়েছে। তবে লিওনের কষ্ট এখন প্রচণ্ড ক্রোধে পরিণত হয়েছে। একটু আগে পর্যন্ত যে নিখিলের জন্য সামান্য পরিমাণও সহানুভূতি ছিল, সেটা বর্তমানে সম্পূর্ণ ঘৃণাতে বদলে গিয়েছে। তুমি ঠিক আছো? মৃণাল লিওনের পিঠে হাত রাখে। এত বছর একসঙ্গে থাকার পর ওদের সম্পর্কটা বাবা ছেলের থেকে কোনো অংশেই কম নয়। আমি ঠিক আছি ডক্টর, তবে এবার ওরা ঠিক থাকবে না। রবিন, তুমি যেটা দেখাচ্ছিলে সেটা কন্টিনিউ করো। লিওন মুখে কথা বললেও সবাই ভালোই বুঝতে পারছিল যে ওর মনে এখন ঠিক কী চলছে। তাই বেশ কিছুক্ষণ সময় লেগে যায় পরিস্থিতিটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। রবিন আবারও কাজ শুরু করে। ও স্ক্রিনের মধ্যে লেজার পয়েন্টারটাকে নিয়ে এসে চৌকো আকৃতির কিছু একটার ওপর স্থির করে দেয়। এই যে বড় চারকোনা জায়গাটা দেখছেন, এটাকে ঘিরে 3টে ম্যাগনেটার বসানো রয়েছে। প্রত্যেকটা ম্যাগনেটার অত্যন্ত শক্তিশালী। সাধারণ অবস্থায় এটাকে অতিক্রম করা কোনোভাবেই সম্ভব নয়। ব্রেন বেকার রিমোটের সাহায্যে এর পাওয়ার অফ করে এবং এই রুমে প্রবেশ করে। আজ পর্যন্ত ও ছাড়া আর কেউ এখানে যায়নি, আর এর ভিতরে ঠিক কি কি আছে সেটাও আমার পক্ষে জানা সম্ভব হয়নি। এর ভিতরে প্রবেশ করার সময় ব্রেন বেকার পুরো শরীর প্লাস্টিকের আবরণে ঢেকে নেয়। তার ফলে ওর বায়ো সিগনেচার
এখানে কোনো কাজে আসে না, তবে কথাবার্তা শুনে এটার সম্পর্কে একটা ধারণা এসেছে। এটা হলো ওদের আন্ডারওয়ার্ল্ড ল্যাবের কন্ট্রোল রুম। এখান থেকেই পুরো আন্ডারওয়ার্ল্ড ল্যাবের সিস্টেমগুলোকে চালনা করা হয়। সেই জন্যেই এখানের সিকিউরিটি এত স্ট্রং। অনেকক্ষণ থেকেই ঘরের মধ্যে নিঃশব্দতা ছেয়ে আছে। কেউ কোনো মন্তব্য করছে না। একটা ভয়ঙ্কর ঘটনা শেষ হতে না হতেই আর একটা এসে হাজির। বুঝতে পারছে না কোনটার জন্য ওরা বেশি কষ্ট পাবে। আঘাত পাওয়ারও যে একটা সীমা থাকে, তাই সেই অনুভূতিগুলোই যেন ওদের ছিঁড়ে চলে গিয়েছে। ঘরের মধ্যে প্রভাবমান বাতাসও এই মুহূর্তে ভারী হয়ে উঠেছে। মাঝে মাঝে নিঃশ্বাসের শব্দটুকু শুধু মনে করাচ্ছে এই ঘরে 5 জন উপস্থিত রয়েছে। মাঝখানে পেরিয়ে গিয়েছে একটা দিন। লিওনের মাথায় এখন প্রতিশোধের নেশা চেপে গিয়েছে। কাল রবিনের বলা শেষ কথাগুলো নিয়েও সারা রাত ভেবেছে ব্রেন বেকারের মতো শয়তানের কাছে ওরা এইভাবে হেরে যাবে। হতে পারে ব্রেন বেকারের অনেক ক্ষমতা, কিন্তু ওরাই বা কম কিসের? আগের পরিস্থিতি হলে ও হয়তো এসব নিয়ে ভাবতো না, কিন্তু এখন ওর কাছে শুধুমাত্র ডক্টর মৃণালের ভালোবাসাই নেই, আছে বিতান সেনের ক্ষুরোধার বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক। রবিনের মতো একজন জিনিয়াস মানুষের অনন্য অসাধারণ ব্যক্তিত্ব সেও তো আছেই। তারপরেও কি ও চুপ করে বসে থাকবে? আজ সকালের আলোচনাতে লিওন যেটা বলে তাতে সকলেই আশ্চর্য হয়ে যায়, তবে সব থেকে বেশি অবাক হয় রবিন। আপনি বোধহয় কাল আমার কথাগুলো মন দিয়ে শোনেননি প্রফেসর। ব্রেন বেকারের কন্ট্রোল রুম হ্যাক করা কোনোভাবেই সম্ভব নয়। ব্রেন বেকারের বায়োসিগনেচার ওখানে কাজ করে না, আর ওই ম্যাগনেটার বেসের এক একটিতে আলট্রাভায়োলেট রের মতো শক্তিশালী রে রয়েছে। আপনি বাইরে থেকে যাই পাঠান না কেন, সংস্পর্শে আসা মাত্রই সেটা পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাক করতে পারবে কি পারবে না সেটা এখন ছেড়ে দাও। তার আগে তুমি বলো, সত্যি যদি এটা করা যায় তাহলে ওই আন্ডারওয়ার্ল্ড ল্যাবের সমস্ত সিস্টেমগুলো আমাদের কন্ট্রোলে চলে আসবে? এটা তো খুব বোকা বোকা প্রশ্ন হয়ে গেল প্রফেসর। আপনার মতো লোকের নিশ্চয়ই এর উত্তর জানা আছে। আমি হ্যাকিংয়ের সম্পর্কে যেটুকু জানি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওর ভিতরে কোনো ভাইরাস বা অতি ক্ষুদ্র ইলেকট্রনিক ডিভাইসও কেউ প্রবেশ করাতে পারবে না। তুমি প্রফেসর বিতান সেনকে ঠিক মতো চেনো না, তাই এই কথা বলছো? স্যার চাইলে সব করতে পারেন। আমি সব পারি মানে? বিতান প্রচণ্ড বিস্ময়ে ওর দিকে তাকায়। যেখানে রবিন পারবে না বলে দিয়েছে সেখানে তুমি আমার কথা বলছো? এই তুমি তুমি ঠিক আছো তো? তারপরেই ও প্রশ্নসূচক দৃষ্টিতে মৃণালের দিকে চেয়ে থাকে। ওর মনে হচ্ছে অ্যাক্সিডেন্টের ফলে লিওনের মস্তিষ্কে কিছু একটা প্রভাব ফেলেছে। আপনার মনে আছে স্যার, একটা সময় আপনি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হিউম্যান সম্পর্কে বলেছিলেন? যদি কোনো মানুষের মধ্যে কসমিক রে সমানুপাতিক প্রোটিন হিলিয়াম এবং বিটা নেগেটিভ কণা স্থির করা যায়, তবে তার ইলেকট্রনিক ভোল্ট হবে 1020 ওপরে, এবং সে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হিউম্যানে পরিণত হবে। বিতান একটু চুপ করে থেকে পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করে। হ্যাঁ বলেছিলাম, তবে ওটা শুধুমাত্র মুখের কথা। বাস্তবে এটা সম্ভব নয়। হিলিয়াম কোনোভাবেই মানুষের শরীরে স্থির করানো যাবে না। আর ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম সম্পর্কে তোমার সবটাই জানা আছে। আমাদের শরীর একটু বৈদ্যুতিক শক সহ্য করতে পারে না। সেখানে তড়িৎ চুম্বকীয় পদার্থ, শরীরের সেল নষ্ট হয়ে তৎক্ষণাৎ মানুষের মৃত্যু ঘটবে। আপনি সেই সময় বলেছিলেন। সেই সময় ওই কথাটা বলার কারণ ছিল। বিতান ওকে পুরো কথাটা শেষ করতে দেয় না। একটা প্রবন্ধে আমি ওটা পড়েছিলাম, যেটাকে বলে কল্পবিজ্ঞান। বিষয়টা আমার ভালো লেগেছিল, তাই তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। সায়েন্স দিয়ে বিচার করে দেখবে সব কল্পবিজ্ঞানের কিছু না কিছু ফল্ট রয়েছে। সব কল্পনার বাস্তব রূপ হয় না, আর এটাও তেমনি। লিওনের কণ্ঠস্বর অত্যন্ত দৃঢ় হয়ে ওঠে। যে কোনো আবিষ্কারের পিছনে হাজার হাজার বৈজ্ঞানিকের চিন্তা ভাবনা রয়েছে, এবং সেটা বছরের পর বছর ধরে চলে আসছে। কল্পনা এবং বিজ্ঞান একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর আপনি যখন স্পেকট্রাম হিউম্যান নিয়ে আলোচনা করেছেন, তখন কিছু একটা তো ভেবেই করেছিলেন। কই, অন্যান্য বিষয়গুলো নিয়ে তো কখনো আলোচনা করেননি। তাহলে এটাই কেন? আপনি নিশ্চয়ই এটা নিয়ে গভীরভাবে ভেবেছিলেন। তা না হলে আপনি এটার সম্পর্কে এত তথ্য জোগাড় করেছিলেন কেন? জাস্ট আ কিউরিওসিটি লিওন।
বিষয়টা নতুন ছিল, তাই আমি ভাবতে বাধ্য হয়েছিলাম। কিছুটা কৌতূহলবশত এই বিষয়টা আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। বলেছিলাম যদি সত্যিই এটা সম্ভব হতো তাহলে বিজ্ঞান আরও একটা অতি আশ্চর্য জিনিস আবিষ্কার করতে পারত। কিন্তু আপনার কৌতূহল, আপনার মুখের কথা সবসময়ের জন্য বাস্তবে পরিণত হয়। আপনি যখন এটা বলেছেন তখন সেটা 100% সত্যি হবে। আপনি একবার ভেবে দেখুন স্যার, সত্যি যদি এই স্পেকট্রাম হিউম্যান তৈরি করতে পারি তাহলে অনায়াসেই আমরা ব্রেন বেকারের কন্ট্রোল রুমে প্রবেশ করতে পারবো। ওদের সব কিছু তখন আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আমরা কাকাকে শুধু উদ্ধার করতেই পারবো না, পুরো দুনিয়ার সামনে ব্রেন বেকারের আসল মুখোশটাও খুলে দিতে পারবো। সব ইচ্ছের বাস্তব রূপ হয় না লিওন। তুমি যে আমাকে এইভাবে বিশ্বাস করো সেই জন্য আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। একটা কথা জেনে রেখো, কারো প্রতি বিশ্বাস রাখা ভালো, কিন্তু এতটা নয় যে। আপনার প্রতি আমার বিশ্বাস চিরকাল অটুট থাকবে স্যার। তুমি ভুল করছো লিওন। এখন আমি যদি বলি ডানা মেলে আকাশে উড়বো, তাহলে কি সেটা সম্ভব হবে? ডানা মেলে না উড়লেও যন্ত্রের সাহায্যে তো উঠতে পারবেন স্যার। সমস্ত জিনিসের একটা বিকল্প ব্যবস্থা আছে। স্পেকট্রাম হিউম্যান না করতে পারলেও হাই ভোল্টেজকে অতিক্রম করার মতো কোনো ভাইরাস বা ডিভাইস তো তৈরি করতে পারবেন, যেটার সাহায্যে রবিন ব্রেন বেকারের কন্ট্রোল রুমটাকে হ্যাক করতে সক্ষম হবে। তুমি যতটা সহজভাবে কথাটা বলছো, কাজটা তার থেকে অনেক বেশি কঠিন। আপনি তো সবসময় কঠিন জিনিসটাই বেছে নেন স্যার। চেষ্টা করতে আপত্তি কোথায়? চেষ্টা করলে তবেই না সাফল্য আসে। সব চেষ্টাতে সাফল্য আসে না লিওন। আপনি চেষ্টা না করে কিভাবে বলতে পারেন? বিতান কিছুক্ষণ লিওনের উৎফুল্লিত চোখের দিকে চেয়ে থাকে। ঠিক আছে, আমি না হয় চেষ্টা করব, কিন্তু তুমি তো জানো এটা অনেক সময় সাপেক্ষ। আপনাকে তাড়াতাড়ি করতে কে বলছে স্যার? সঞ্জীবনী চকলেটের কারণে ব্রেন বেকার কাকার কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের হাতে এখনো অনেকগুলো বছর রয়েছে। এর মধ্যে কি এই মুহূর্তে একটা মাস ধৈর্য ধরা আমার পক্ষে খুব মুশকিল লিওন। আমি এক্ষুনি প্রফেসর জোনালকে উদ্ধার করতে চাই, সেই জন্যে আমাদের পুলিশের সাহায্য নিতে হবে। এইখানেই তো আপনি ভুল করছেন স্যার। আপনাকে অনেকবার বলেছি, শুধু ভারত সরকার নয়, পুরো পৃথিবীর সরকার এখন ওর পক্ষে। প্রকাশ্যে আমরা ওর বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবো না। যেটা করতে হবে সেটা গোপনে, আর সেই জন্যে আমাদেরকে ওর মতো স্ট্রং থাকতে হবে। আর যদি ৭৫টা বছর আমরা অপেক্ষা করতে পারি, সেখানে আর কয়েকটা বছর অপেক্ষা করতে কেন পারবো না? এর মধ্যে যে আমরা সফল হবই তার কি গ্যারেন্টি আছে? তাছাড়া আমাদের কাছে তেমন অর্থ নেই। এইসব কাজে কত টাকার প্রয়োজন হয় সেটা তো তোমরা জানো। অর্থের জন্য আপনি একদম চিন্তা করবেন না স্যার, শুধু আমাকে অ্যামাউন্টটা বলুন। রবিনের কথা শুনে বিতান ওর দিকে অবাক হয়ে তাকায়। রিসার্চ সংক্রান্ত এক একটা ইনস্ট্রুমেন্টের দাম কত জানো? এত টাকা। আজ পর্যন্ত কোনো কাজ আমি ফ্রিতে করিনি। আপনারাই রবিন মিশ্রকে খোঁজার জন্য 10 কোটি টাকা অফার করেছিলেন। প্লিজ আপনি মনে কোনো সংকোচ রাখবেন না, শুধু টাকার পরিমাণটা আমাকে বলুন। আপনাদের সাহায্য করতে পারলে আমি খুশি হব। যদিও আশ্চর্য হওয়ার কিছুই নেই, তবুও এই মুহূর্তে সকলেই ওর দিকেই তাকিয়ে থাকে। অতীতের কিছু স্মৃতি মনে করে রবিনের চোখটা চিকচিক করে ওঠে। ভবিষ্যতে জোনালের সঙ্গে কিভাবে সময় কাটাবে সেটা ভেবেই ওর ঠোঁটের কোণটা ঈষৎ উঠে যায়। গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই দ্য ডার্ক হর্সেস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।